নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আমি রজত রায়চৌধুরী। একটি ঘটনা যা এই রাজ্যের বুকে ঘটেনি, ঘটেছে নয়াদিল্লিতে, দেশের রাজধানীতে। এমন একটি ভবনে, যে ভবনটি যে রাস্তার ওপরে, সেই রাস্তার নাম পার্লামেন্ট স্ট্রিট, সংসদ মার্গ। এমন একটি ভবনের সামনে, যোজনা ভবন, যে ভবনের পাশের বাড়িটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার ঠিক পাশের বাড়িটি পিটিআই, ঠিক তার পাশের বাড়িটি ভারতবর্ষের লোকসভা, পার্লামেন্ট হাউস। সেইখানে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রিত ছিলেন, পূর্ব নির্ধারিত বৈঠক ছিল। তিনি গিয়েছিলেন তার মন্ত্রিসভার বিশিষ্ট সদস্যদের নিয়ে আগামী 1 বছর এই রাজ্যে, যে রাজ্যে আমরা বাস করি, সেই রাজ্যের আর্থিক যোজনার ঠিক কী ধরনের পরিকল্পনা হতে চলেছে তাই নিয়ে বৈঠক করতে। তিনি সেখানে পৌঁছন ঠিক ঘড়ি ধরে 3:26। ঘটনাচক্রে নিউজ টাইমের তরফ থেকে আমিও মুখ্যমন্ত্রীর এই সফর কভার করতে উপস্থিত ছিলাম যোজনা কমিশন ভবনের ঠিক সামনে। তারপর কি হয়েছে শুধু এই রাজ্যের মানুষ নন, জানেন আজকে সারা দেশের মানুষ, তামাম মানুষ জানেন। ঠিক যোজনা ভবনের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভার আরও 3 মন্ত্রী, তাদেরকে ঘিরে ধরে এসএফআইয়ের কর্মী সমর্থকরা, এবং তারপরে একটা দীর্ঘক্ষণ ধরে স্লোগান চলে, শাউটিং চলে, ধাক্কাধাক্কি চলে, এবং এরই মাঝে আহত হন, একদম প্রকৃত বাংলায় বললে মার খান রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র, যিনি এই মুহূর্তে এইমস হাসপাতালে ভর্তি নয়াদিল্লিতে। মুখ্যমন্ত্রী তার সঙ্গেও ধাক্কাধাক্কি করা হয়। তিনি কলকাতায় ফেরেন গতকাল, এবং এই মুহূর্তেও তিনি দক্ষিণ কলকাতার বেলভিউ নার্সিংহোমে চিকিৎসাধীন। এই ঘটনাটা এবং তাকে ঘিরে আরও কিছু বিষয় আজকে আমাদের আলোচনা। এই আলোচনাতে আছেন আমাদের অতিথিরা, তাদেরকে নিয়ে শুরু করছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান লজ্জা দিল দিল্লি। এই অনুষ্ঠানে যারা এই মুহূর্তে হাজির হয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের মাননীয় অতিথিরা, আমার একদম ডান দিকে রয়েছেন রিতেশ তেওয়ারি, বিজেপি নেতা রিতেশ স্বাগত আমাদের অনুষ্ঠানে। তার ঠিক পাশেই রয়েছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার ঠিক ডান দিকে রয়েছেন অসীম চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসীমদাকে আমি চিনি। 7-এর দশকে এই রাজ্যে যে জঙ্গি আন্দোলন হয়েছিল, সেই জঙ্গি আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, তিনি তার নেতৃত্বস্থানীয় ছিলেন। অসীম চট্টোপাধ্যায় 7-এর দশকের যারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা খবর রাখেন, যাদের স্মৃতি এখনও উজ্জ্বল, তারা জানেন সেই সময় অসীমদার তার জনপ্রিয়তা। আমার ঠিক বাদিকে রয়েছেন রাজনীতির বাইরের মানুষ, এমনকি ইস্টবেঙ্গল মোহনবাগানেরও বাইরের মানুষ। তিনি সর্বার্থেই আমাদের খুব প্রিয় ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূনদা স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রসূনদা শুধুমাত্র যে কলকাতার ক্লাবের জন্য খেলেছেন তাই নন, প্রসূনদা দেশের জন্যও খেলেছেন। তার ঠিক পাশেই রয়েছেন অধ্যাপক অভিরূপ সরকার, বিশিষ্ট অর্থনীতিবিদ। তিনি অন্তত এইখানে যারা আছেন তাদের মধ্যে তিনি খুব প্রকৃতভাবেই জানেন যে মঙ্গলবার দিন ঠিক কী বৈঠক, ঠিক কতটা গুরুত্বপূর্ণ বৈঠকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে। তার ঠিক বাঁ দিকে রয়েছেন অধ্যাপক দেবাশিস সরকার। দেবাশিসবাবু স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা মনে করেছিলাম যে আজকে এই অনুষ্ঠানের একটা অত্যন্ত গুরুত্ব রয়েছে, ঠিক কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে এই রাজ্যের রাজনীতি। শুধুমাত্র ছাত্র রাজনীতি নয়, রাজ্যের রাজনীতি কোন দিকে যাচ্ছে খোলা মনে আজকে আমরা আলোচনা করতে চাইছি। সব পক্ষেরই আমরা আজকে মত শুনতে চাইছি যাদের সংখ্যা এই মুহূর্তে জনগণনায় সারা দেশে 65%, সেই তারা যাদের বয়স 35-এর মধ্যে, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। আমাদের ঠিক সামনেই তারা রয়েছেন, তরতাজা তরুণ ছাত্র। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসছেন, মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বাগবাজার ওমেন্স কলেজ ইত্যাদি। তাদের কাছ থেকেও শুনবো যে তারা ঠিক কীভাবে দেখছেন খোলা চোখে এই যে ঘটনা ঘটেছে পরশুদিন নয়াদিল্লিতে। আমি একদম অনুষ্ঠানের গোড়াতে আমি আসবো অবধারিতভাবেই অসীম চট্টোপাধ্যায়ের কাছে। অসীমদা, যে ঘটনা আমরা দেখলাম, সেই ঘটনা এমন ঘটনা এসএফআই শাখা সংগঠন সিপিআইএম দল
তারা প্রেস কনফারেন্সে বলেছে তারা এই ধরনের আন্দোলন তারা অনুমোদন করেন না। এমনকি বামফ্রন্ট চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে কারা ঠিক এমনটা ঘটালো সেটা জানেন না, দিল্লিতে এখন হরকররম্বা সমস্ত কারবার চলছে। আপনার ঠিক কি মত? আপনি এই রাজ্যে কিন্তু এর থেকে ঢের 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 বেশি জঙ্গি আন্দোলন দেখেছেন, আপনার ঠিক কি মত? না, আমি তো মানে এটা খুব ভালো হতো, সঙ্গত হতো আপনারা যদি সিপিএম বা এসএফআই কাউকে ডাকতেন আপনাদের পক্ষে। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম অসীম দা। না, আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। যাই হোক, তাদের অনুপস্থিত দেখছি, যেহেতু আমাকে বলছেন আমি আমি দর্শকদেরও জানিয়ে রাখি যে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আমি আমার মতামতটা বলতে পারি। নিশ্চয়ই। আমার 1 নম্বর মত হচ্ছে যেটা, যে দিল্লিতে ছাত্ররা এইসব যে কাণ্ড কারখানা করলো সেটা সম্বন্ধে আমার মতামত হচ্ছে যে দেখুন, এই ব্যাপারটা আমার কাছে খুব স্বাভাবিক মনে হয়েছে। তাদের একজন কমরেড সুদীপ্ত গুপ্ত, সে মারা গেছে দুর্ঘটনা বলা হচ্ছে। যদি ফ্রি লোক রাস্তা দিয়ে যেত, দুর্ঘটনায় গাড়ি অ্যাক্সিডেন্টে বা কোথাও লেগে হতো। পুলিশ কাস্টাডিতে রয়েছে, পুলিশ কাস্টাডিতে মারা গেছে, তার দায়িত্ব সরকারকে নিতে হবে। কাজে বিরোধী পক্ষকারী নিশ্চয়ই তার দায় সরকারের উপর চাপাবেই। সেই নিয়ে তারপর হয়েছে মারা গেছে, সেটা অতীব, এবং সে হচ্ছে এসএফআইয়ের রাজ্য কমিটির একজন সদস্য। এবং আমি যেটুকু শুনেছি, কবিতা লিখত, গান গাইতো ভালো, অত্যন্ত পপুলার ছাত্র নেতা বলতে যা বোঝায় সেরকম ছিলেন। কাজেই তাই নিয়ে একটা ব্যাপক ইমোশন কিন্তু সিপিআই এসএফআই অর্গানাইজেশনে ছিল। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনতাম না, কিন্তু আমি বিভিন্ন এতে আলাপ আলোচনা শুনছি, অত্যন্ত হাই ইমোশন তার মৃত্যু ঘিরে এটা হচ্ছে ঘটনা। এবং তারপরে করে হচ্ছে এটা যে এরা করে এটা নিয়ে এখানে বিক্ষোভ ইত্যাদি নানা জায়গায় হয়, শুনেছেন। তারপরে যখন আমাদের মুখ্যমন্ত্রী ব্যাঙ্গালোর গিয়েছেন, সেখানেও তারা বিক্ষোভ জানিয়েছিল, যদিও তারা মুখ্যমন্ত্রীর সামনে আসতে পারেননি, আসতে পারেনি। আর এখানেও দিল্লিতে তারা করেছিল। একজন কেউ মারা যাবে সেখানে এই বিক্ষোভটা আমি তাই স্বাভাবিক বলে মনে করি। অসুবিধা এখানে আমার একটা আমার ছোট্ট একটা গুরুতর প্রশ্ন আছে, যে তার মানে কি আপনি দল যেটাকে তাদের দল এসএফআই যারা বামপন্থী, তার যিনি সর্বভারতীয় সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি সিপিএমের সদস্যও বটে, তিনি রাজ্য কমিটির সদস্য, তাদের আন্দোলনকে আজ কিন্তু সিপিএম অনুমোদন দিচ্ছে না। আপনি কোনোভাবে মনে করেন? আমার প্রশ্ন, এটা প্রশ্ন না অসীম, আমার প্রশ্ন হচ্ছে যে একটি ছাত্রের মৃত্যু কিভাবে তা এখনো জানা যায়নি, তদন্ত চলছে। সেই ছাত্রের মৃত্যুর কারণে ক্ষুব্ধ ছাত্ররা রাজ্যের অর্থমন্ত্রীকে কোট আনকোট পেটাতে পারে, পেটানো উচিত। আমি এখনো যাইনি ওখানটায়, প্লিজ আমাকে বলতে দিন। তাহলে আমি বলতে চাইছি তাদের বিক্ষোভ দেখানোটা এটা হচ্ছে অত্যন্ত আমি খুব স্বাভাবিক ঘটনা বলে মনে করি। এবারে বিক্ষোভের মাত্রা নিয়ে প্রধান, বিক্ষোভের মাত্রা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে যেটা হয়েছে, তাতে অমিত মিত্র আমাদের কলেজের ছেলে, আমি চিনি অমিতকে, ঠিক একসঙ্গে আমরা আমার বিরোধী রাজনীতি করতে একসঙ্গে রাজনীতি করেছি, হ্যাঁ, কাজে আমি চিনি তাকে। আমাদের বহু তর্ক বিতর্ক কলেজের রাজনীতির সময় যেমন হয় আর কি, খুব তীব্র তর্ক বিতর্ক ইত্যাদি হয়েছে, আমি চিনি অমিতকে। সেখানে অমিত মিত্রকে ঘিরে ধরে এই যে হেকল করেছে, এটা করা ঠিক হয়নি। খুব পরিষ্কার কথা হচ্ছে শুনেটা, এটা করা ঠিক হয়নি। কিন্তু তার সঙ্গে এইটা বলে, এবং তার টিচার ধরেই দেখলাম সিপিএম নেতৃত্ব এটা ধরে এটাকে কন্ডেম করছে, এটাকে বিক্ষোভ দেখানোটা আমি করি না। আমি বিক্ষোভ দেখানোটা কন্ডেম করি না, আমি কাজটাকে ভুল বলে মনে করি। কিন্তু সাথে সাথে আমি একটা কথা বলি, আমি ছাত্র আন্দোলন কর্নেওয়ালার লোক, কাজে আমি জানি হচ্ছে যেটা, যে ছাত্র আন্দোলন অলওয়েজ ছাত্র আন্দোলনের এক্সেস থাকে। এমন কোনো ছাত্র আন্দোলন হয়নি পৃথিবীতে যাতে এক্সেস থাকে না, বাড়াবাড়ি থাকে না। ইতিহাস এক্সেস বিচার করে, এসেন্স বিচার, এক মিনিট, এক্সেস বিচার করে, এসেন্স বিচার করে। আমার কথা হচ্ছে অবশ্যই ছাত্ররা এক্সেস করেছে, বাড়াবাড়ি করেছে, এই বাড়াবাড়ি করাটা তাদের পক্ষে ভুল হয়েছে। কাজে আমি বলবো এটা ভুল হয়েছে, আমি নিন্দমন্দ ভাই করতে পারবো না। কেন? যে ইমোশন থেকে তারা এটা করেছে, আমি সেটাকে সম্মান করি। আমি আসবো অধ্যাপক অভিরূপ সরকারের কাছে, যে অসীমদার যে বক্তব্য, তিনি যেটা বলছেন যে ছাত্ররা যেটা যে বিক্ষোভ তারা ওখানে জানিয়েছেন সেটাকে তিনি সমর্থন করছেন এবং তিনি এই ঘটনার নিন্দা করছেন না। আপনার অভিমত? আমি শুধু তার আগে একবার দর্শকদের জানিয়ে রাখি যে আমাদের অনুষ্ঠানে হাজির হয়েছেন আমাদের আরেক অতিথি জুন মালিয়া। জুন, স্বাগত আমাদের অনুষ্ঠানে। অভিরূপ দা। আমি অবাক হয়ে যাচ্ছি, আবার অবাক হচ্ছিও না। কেন অবাক হচ্ছি বলি, এবং কেন অবাক হচ্ছি না সেটাও বলবো একটু পরে। অসীমবাবু বলছেন যে এটা খুব স্বাভাবিক ঘটনা, মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে নিগ্রহ করাটা ওর কাছে একটা স্বাভাবিক ঘটনা, একটা স্বাভাবিক উচ্ছ্বাসের ফল। আমি তা বলিনি, কিন্তু আমি তা বলিনি।
আমি আপনি বলছি এটাকে ছাত্রদের আমি একটু বিক্ষোভ বলে নিই। দেখানো, ছাত্রদের বিক্ষোভ দেখানোটা আমি একটু স্বাভাবিক বলে নিই। ঘটনা। না আমি বিক্ষোভ অরুণদা শুনে দেখানোর নানা আমি রকম শুনে উপায় আছে। শুনে এটা হচ্ছে শুনে নিই আমি। হ্যাঁ, বিক্ষোভ দেখানোর হাজারটা উপায় আছে। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানো যায়, স্লোগানও করা যায়, কিন্তু এই যে ঠেলাঠেলি এবং এই যে অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ, এটা কিন্তু আমার মনে হয় আগে কখনো আমি দেখিনি। আমি অনেক কিছুই দেখেছি, আমারও তো বয়স হচ্ছে, এবং যখন আমি কলেজে ঢুকেছি, আমি তখন অসীমবাবুরা চলে গেছেন, কলেজের খুবই খারাপ অবস্থা, প্রায় ওরা কলেজটাকে ধ্বংসাবশেষ বানিয়ে দিয়েছিলেন। আপনি প্রেসিডেন্সি কলেজের কথা বলছেন। প্রেসিডেন্সি কলেজের কথা বলছি, এবং আমি কেন অবাক হচ্ছি না বলি, এই অসীমবাবুর জন্য কিন্তু প্রেসিডেন্সি কলেজটা এবং অসংখ্য ছাত্রের সর্বনাশ হয়ে গেছে, এটা আমি পরিষ্কার করে বলতে চাই, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। এবারে উনি এখনও সেই ধরনের রাজনীতি, সেই ধরনের জঙ্গিপনা যদি সমর্থন করেন, আমার মনে হয় এটার একটা প্রতিবাদ হওয়া দরকার। এবং আমার মনে হয় আর কিছু না হোক, মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর পদটাকে আমাদের সম্মান করা উচিত। আমরা বাঙালি হিসেবে একজন মানুষকে সম্মান করি বা না করি, যে পদটা আমাদের ওপরে রয়েছে সেই পদটাকে যদি আমরা সম্মান না করি, তাহলে কিন্তু আমাদের নিজেদের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। এবার কথাটা হচ্ছে যে এর পরে যেটা স্বাভাবিকভাবেই প্রসঙ্গটা আসবে বলে তুলছি, এর পরে কিছু পার্টি অফিস ভাঙচুর হয়েছে প্রেসিডেন্সি কলেজে, একটা সম্পূর্ণ একটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনার কোনো ক্ষমা নেই, নিন্দনীয়, কোনো সন্দেহ কোনো নেই। ক্ষমা নেই। কিন্তু আমি তাও বলবো যে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী নিগ্রহের ঘটনাটা অন্য ডাইমেনশনের। আমি আবার একটা উদাহরণ দিচ্ছি। ধরুন ইন্দিরা গান্ধী যখন তাকে হত্যা করা হলো, তারপরে আরও অনেক ঘটনা ঘটেছে, আমরা জানি দিল্লিতেই ঘটেছে, সেগুলো অত্যন্ত নিন্দনীয়, কিন্তু সবার ওপরে কিন্তু ইন্দিরা গান্ধীর হত্যার ঘটনাটা আমাদের মনে জল করে জ্বলছে। ঠিক সেইভাবে আমি বলবো যে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী নিগ্রহের ঘটনাটা আমাদের মনে একেবারে দাগ কেটে গেল, একটা খারাপ জায়গায় দাগ কেটে গেল। সেইটাকে যদি নিন্দা না করি, তাহলে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করব না বলেই মনে করি। অতএব আমি এটাকে ভীষণভাবে নিন্দা করছি, এবং এর পরের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিন্দনীয়, কিন্তু আমি সেটা বলেও আবার বলবো যে দুটো ডাইমেনশন সম্পূর্ণ আলাদা। দিল্লির ঘটনাটা একটা ক্যাটালিস্টের মতন, সেখানে একটা অ্যাবসলিউটলি ক্যাটালিস্ট। এবং ধরুন প্রেসিডেন্সি কলেজে ভাঙচুর বেকার ল্যাবে কি প্রথম হলো? অসীমবাবুর দলবলরা ভাঙচুর করেননি, বহুবার ভাঙচুর করেছেন। আমরা যখন ঢুকেছি, আমি ছাত্র পরিষদ করতাম, বলতে আমার খুব লজ্জা নেই, আমরা তো তখন যেটুকু অবশিষ্ট ছিল নকশালদের, তাদের সঙ্গে যুদ্ধ করে বেকার ল্যাবকে আবার তৈরি করেছি। অতএব মানে প্রেসিডেন্সি কলেজে বেকার ল্যাব ভাঙার ঘটনাতে একেবারে অবাক হয়ে যাওয়ার মতো কিছু নেই, বারবার হয়েছে, এবং হ্যারিসন রোডে রোজ মারামারি হতো। অতএব এগুলো নতুন কিছু নয়, কিন্তু মুখ্যমন্ত্রীকে নিগ্রহ করা, দিল্লিতে অর্থমন্ত্রীকে নিগ্রহ করা, এই ঘটনা আগে কখনো ঘটেনি। অধ্যাপক দেবাশিস সরকার, আমি আপনার মত জানতে চাইব। রেফারেন্সটা কি হবে এই জায়গাটাতেই কিন্তু আমরা শুরুতেই আটকে পড়েছি আর কি। রেফারেন্সটা যোজনা ভবনের ওখানে ঢোকবার সময় মাননীয় অর্থমন্ত্রী যেভাবে নিগৃহীত হয়েছেন, আমার মনে হয় যে সমাজের যে কোনো স্তরের মানুষ, যে কোনো রাজনীতির মত তিনি বিশ্বাস করতে পারেন, স্বতঃস্ফূর্তভাবে ভাবনা চিন্তা করে এককাট্টাভাবে নিন্দা করতে হবে, এটা খুব পরিষ্কার কথা। মুখ্যমন্ত্রী এবং তার সাথে আরও দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর ওই দিনের ওই পদ্ধতিতে যাওয়াকে কেন্দ্র করে আমার আলাদা অবজারভেশন, সেটা পরে বলছি। কিন্তু রাজ্যের অত্যন্ত শিক্ষিত মানুষ, প্রবীণ একজন মানুষ, রাজ্যের একজন মন্ত্রী, তাকে যেরকমভাবে ওখানে যে কোনো ইমোশনের কারণ কাজ করতে পারে, কিন্তু যেভাবে উনি ওখানে হ্যারাসড হয়েছেন, হ্যাকলড হয়েছেন, অ্যাসল্টেড হয়েছেন, ওটাকে যদি ওই জায়গার নিন্দাকে নিয়ে যদি আমরা কোনো রকম তাত্ত্বিক অবস্থানে বিতর্ক করে ফেলি, তাহলে সেটা সমাজের পক্ষে, সমাজের শুভ অশুভ এই শক্তির ভারসাম্যের প্রশ্নে ভুল হয়ে যাবে, এবং রাজ্যে আরও অনেক বেশি ধরনের ক্ষয়ক্ষতি হবে। সংস্কৃতির প্রশ্নও বটে, রাজনীতির সংস্কৃতির প্রশ্ন বটে, এটা পরিষ্কার। যেরকম উনি তো বর্তমান অর্থমন্ত্রী, ঠিক একই রকমভাবে 3 দশকের
মন্ত্রী রেজ্জাক মোল্লা সাহেব ঠিক যেরকমভাবে কিছুদিন আগে, হ্যাঁ নিশ্চয়ই যোজনা ভবনের মতন কোনো গুরুত্বপূর্ণ ভবনে ঢুকতে গিয়ে নয়, যেভাবে নিগৃহীত হলেন, তার চোয়ালে চির, কোমরে চির, নার্সিংহোমে ভর্তি হলেন, তিনিও হ্যাঁ নিশ্চয়ই তিনি বর্তমান নন, 3 দশকের মন্ত্রী কিন্তু প্রাক্তন। ফলে আমি একটা ছোট্ট শুধু আমি আপনাকে থামাচ্ছি না, রাজীব। আমি দর্শকদের জন্য এবং আপনাদের সকলের জন্য শুধু একটু স্মৃতি উস্কে নিচ্ছি যে রেজ্জাক মোল্লার উপর আক্রমণের ঘটনার পর মা মাটি মানুষ সরকার বলে যারা বলেন নিজেদেরকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তারা কিন্তু অন্যতম অভিযোগ যার বিরুদ্ধে ছিল, প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেফতার করেছিল দিল্লিতে। মঙ্গলবার এই ঘটনা ঘটার পর দেবাশিস দা এখনো পর্যন্ত গ্রেফতারের কোনো ঘটনা নেই, যদিও সমস্ত টিভি চ্যানেলে কারা আক্রমণ চালিয়েছে সেই ছবি জল জল করে দেখাচ্ছে সারা দেশ, এখন অবধি কেউ গ্রেফতার হয়নি। প্লিজ। ভেবেছিলাম 5 মিনিটের উত্তর হবে আর কি, তুমি একদম 20 নম্বরের মতন জায়গার উত্তরের জায়গা করে আমি সেটা তথ্য সংযোজন করলাম। না না আমি জাস্ট সেটা তথ্য সংযোজন আমি করেছি। আমি জাস্ট বলে নিই, আমরা এই জায়গাটায় শেষ করে নিয়ে আলোচনাটাকে গুটিয়ে রাখি আগে। সেটা হচ্ছে যে অসীমদা যে কথাটা বললেন সেই কথাটা যে অংশের সাথে সম্পূর্ণভাবে সহমত পোষণ করি, সেটা হচ্ছে যে একটা ট্রিগার অফ হয়েছে, কাকে রেফারেন্স পয়েন্ট করা হবে। রেফারেন্স পয়েন্টটা যোজনা কমিশনের ওখানকার দুর্ঘটনা এবং তারপর গতকাল জুড়ে এই রাজ্যে যে তাণ্ডব লীলা চলেছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং শেষমেশ প্রেসিডেন্সি কলেজ অভিরূপদা সঙ্গতভাবে কিছু পুরনো নজিরের কথা বলেছে। আমি বলেছি এই ধরনের নজির সবসময়ের জন্যই কাম্য নয়, মানে দুর্ঘটনা যেটা 60-এ হলেও নয়, 70-এ হলেও নয়, 2013-তে হলেও নয়। ঠিক, আমি আপনার সঙ্গে সহমত। এটা এই জায়গাটা। কিন্তু তার আগের যে ঘটনাটা, কেন বলছি অসীমদার সাথে আমি কোন জায়গাটা একমত হচ্ছি, আজকে এখানে দাঁড়িয়ে অন্যরকমভাবে কথা বললে হবে না। আমিও নির্দিষ্টভাবে ছাত্র রাজনীতি করেছি এবং একটা দর্শন আমার মধ্যে তখন থেকেই চর্চার মধ্যে আছে। আমি এটা বুঝি যে আজকে বহু জিনিস আমি 30 বছর আগে যা করেছি তাকে আমি কাটাছেঁড়া করে ভুল বের করতে পারি, সেটা ঠিক হয়। কিন্তু যখন আমার বয়স 16 থেকে 22, আমার এখানকার যে ছেলে মেয়ে বললাম ছাত্রছাত্রীদের মতন যারা বসে রয়েছে, ওদের মেধা যাই থাকুক না কেন, ওদের মধ্যে এই মুহূর্তের এই বয়সের যে একটা অন্য ধরনের উন্মাদনা কাজ করে, যেটা আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমরা অনেক বেশি ভারাক্রান্ত হয়ে যায়, অনেক ভারী হয়ে পড়ি, ওই জায়গা কাজ করে না। ফলে ওদের কাজকর্মের মধ্যে, সেটা আমার ক্লাসরুমের মধ্যেও হতে পারে, অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে পড়ে, সেই জিনিসগুলো কিন্তু পরবর্তী অবস্থায় আমরা যখন চর্চা করি আমরা বলি ভালো না, ওরাও বোঝে পড়ে ভালো না। কিন্তু এটা মানতে হবে যে এই সব বাচ্চা ছেলে মেয়ে, সে টিএমসিপি রাজনীতি করুক, সিপি করুক, বিজেপি সংগঠনের ছাত্র রাজনীতি করুক, এসএফআই করুক, অর্থাৎ এই বাচ্চা ছেলেমেয়েরা যে রাজনীতি করে, ওদের যদি কোনো বন্ধুবান্ধবের একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণ করে প্রোটেস্ট প্রোগ্রামে যেতে গিয়ে একদম সঠিকভাবে পুলিশ কাস্টাডিতে থাকবার সময়, সরকারের কাস্টাডিতে থাকবার সময় যেভাবে মৃত্যু ঘটেছে, তাতে ওদের মধ্যে কিন্তু একটা ইমোশনাল রিয়াকশন হওয়াটা অনিবার্য। কিন্তু সেই রিয়াকশনটা হওয়ার প্রশ্ন, এবং এই জায়গাটা হচ্ছে সেই রিয়াকশনের প্রশ্ন। আমি এখানে দুটো কথা বলি, সেই রিয়াকশনের জেরে রজত আমি এখানে দুটো কথা বলছি। অর্থমন্ত্রীকে শারীরিক না কোনো পর্যায়ে কোনো আলোচনার মধ্যে ওই ঝোঁক যদি সচেতন অসচেতন ভাবে কারোর মধ্যে থাকে তাহলে সেটা ভুল। আমি এটা বারবার বলছি। কিন্তু অসীম আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রফেসর ডক্টর মিত্র, উনি যেভাবে আক্রান্ত হয়েছেন, এটাকে নিয়ে কোনো ছলে বলে কৌশলে আলোচনা করা যাবে না, এটা একদম কন্ডেমেবল, এই পরিষ্কার। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। দুটো কথা আছে। 1 নম্বর কথা হচ্ছে যে আমরা আজকের এই সভা থেকে নিশ্চয়ই সারা ভারতবর্ষে সবাই দাবি করছে, আমরাও দাবি করব, যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের, রাজ্যের নয়, আমাদের দেশের প্রথম সারির যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন উনি তার মধ্যে পড়ে, ঠিক, এবং তার সাথে এই রাজ্যের 2জন ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন। তারা যখন মাননীয় সাংসদ মুকুল রায়ের ওই জায়গা থেকে তারা যখন মুভ করছেন মিটিংয়ে যাওয়ার জন্য, তখন যেটা আমরা ওয়েবসাইটে পাচ্ছি যে তখন পুলিশের কাছে খবর ছিল, কারণ পুলিশের অনুমতি নিয়ে এসএফআই এর ডেমনস্ট্রেশন চলছিল, একদম নির্দিষ্টভাবে ওই জায়গায় পুলিশের অনুমতি নিয়ে ডেমনস্ট্রেশন চলছিল, এবং সেই কারণে পুলিশ প্রশাসন, দিল্লির পুলিশ প্রশাসন বারণ করেছেন প্রোটোকল অনুসারে যে ওই প্যাসেজ দিয়ে আসবেন না, ভিন্ন গেট রয়েছে, পেছনের গেট দিয়ে 4 নম্বর গেট দিয়ে ঢুকতে বলেছিলেন। একদম ঠিক, কারণ এটা অফিশিয়ালি অলরেডি পাবলিশ। একদম ঠিক। তাহলে সেই সিচুয়েশনে
নিশ্চয়ই কিছু উনি ভাবনা চিন্তা করেছেন। আমি কখনোই বলতে চাইছি না কোনো ট্র্যাপ করবার প্রশ্ন উঠছেই না এখানে, কিন্তু কিছু একটা ভাবনা চিন্তা নিশ্চয়ই করেছেন। পুলিশ বারণ থাকা সত্ত্বেও ওই অ্যালার্মিং প্যাসেজটা, ভালনারেবল প্যাসেজটা না হয়েছে। যেটা কিন্তু যোজা ভবনের প্রবেশ পথ, 1 নম্বর গেট, ইন গেট। সমস্ত পথগুলোই প্রবেশ এবং প্রস্থানের পথ, একটাই প্রবেশের পথ, বাকি আমি বলছি যা লেখা ছিল তাই বলছি আমি। যোজনা ভবনে যে গেট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন সেটি হচ্ছে ইন গেট। আমি বলি সিকিউরিটি প্রশ্নে ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য সিকিউরিটি পার্সোনাল, যে ভিআইপি লাইক মমতা ব্যানার্জি কিন্তু যে কেউ ঠিক। নয়। আমি আসবো, আমি অধ্যাপক সরকার আপনার কাছে আসবো। ঠিক ঠিক, যে অন্য গেট দিয়ে ঢুকতে বলা হয়েছিল, অন্য গেট দিয়ে ঢুকতে বলা, আমি আসবো আবার, আমি একবার আসবো ওম প্রকাশ মিশ্রর কাছে, আমি আসবো, অবশ্যই আসবো। শুধু দর্শকদের জন্য এবং এখানে যারা রয়েছেন আমার সহ নাগরিক, আমার তরুণ বন্ধুরা এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং যারা আমার অতিথি, তাই সবাইকে আবার একটু স্মৃতি উস্কে দিতে চাইছি। আসলে শুরু করেছিলাম 7-এর দশকে অসীম চট্টোপাধ্যায়ের কথা দিয়ে, তো একটু স্মৃতি ভারাক্রান্ত হচ্ছি। 90-এর দশকের ঘোড়ায়, 9-এর দশকের ঘোড়ায় এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহাকরণে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ঘরের সামনে ধর্নায় বসেছিলেন এবং সেখান থেকে পুলিশ যখন তাকে ওঠাতে ব্যর্থ হয় তখন কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে বার্তা যায় যে তার ঘরের সামনে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও পুলিশ তৎকালীন মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছিল অন্য দরজা দিয়ে ঢুকতে, তিনি কিন্তু রিফিউজ করেছিলেন। ঠিক যা বলেছিলেন, আমাকে সিপিআইএমের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আমায় বলেছিলেন যে জ্যোতিবাবু ঠিক যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে এই, যে আমাকে আজ যদি রাইটার্সের পেছনের দরজা দিয়ে ঢুকতে হয়, কাল থেকে আমি রাইটার্সে আসা বন্ধ করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ চ্যাংদোলা করে বের করে দেয়, জ্যোতিবাবুর কিন্তু ওই দরজা খোলা থাকে। ফলে এটা নতুন নয়, আমি এই কথাটাই বলার চেষ্টা করছি, এই কথাটাই আমি বলার চেষ্টা করছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম করেননি। জ্যোতিবাবু কিন্তু নিজের দরজা দিয়ে ঢুকতে চেয়েছিলেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়েছিল লালবাজারে। আমি একটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে দেবাশিস তো সুদীপ্ত গুপ্তর মৃত্যুর কথাটা তুললেন, সঙ্গত কারণেই তুলেছেন। মৃত্যুটা মর্মান্তিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যতক্ষণ না এটা পরিষ্কার হচ্ছে যে কিভাবে মৃত্যুটা ঘটেছে, এটা নিয়ে রাজনীতি না করাই ভালো। অর্থাৎ এইটা ব্যবহার করে যদি ছাত্র বা ছাত্রদের একটা অংশকে উস্কে দেওয়া হয়, সেটা কিন্তু ইকুয়ালি মর্মান্তিক। আমি একবার আসবো অধ্যাপক ওম প্রকাশ মিশ্রর কাছে, প্রদেশ কংগ্রেসের তিনি অন্যতম নেতা। মাত্র কিছুক্ষণ আগে এই ঘটনার জন্য যে তদন্ত হচ্ছিল নয়াদিল্লিতে, তার একটা প্রাথমিক খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। কেন্দ্রীয় গোয়েন্দা দফতর তারা এই ঘটনার তদন্ত করে একটি রিপোর্ট তারা জমা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে, কারণ দিল্লি শহর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। সেই রিপোর্টে বলা হয়েছে যে সেদিন দিল্লি পুলিশ তাদের বড় ব্যর্থতা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে। এই অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রী তুলেছেন যে দিল্লি পুলিশ তারা ঠিক মতন তাকে নিরাপত্তা দেননি, তাদেরকে জানানো হয়নি যে এইরকম একটা সেখানে অ্যাজিটেশন চলছে, যেটা যে কোনো মুহূর্তে ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, হিংসাত্মক হয়ে উঠতে পারে, যেটা হয়েওছে পরবর্তীকালে। দিল্লি পুলিশের কোথাও কি একটা ব্যর্থতা থেকে গেল অধ্যাপক মিশ্র? আমি তো জানি না যে আপনি যে গোয়েন্দা রিপোর্টের কথা বললেন, যেটা নাকি আজকে কিছুক্ষণ আগে এসেছে পিটিআই থেকে, আমরা কিছুক্ষণ আগে খবর কি করে আপনি জানতে পারলেন আমি বুঝতে পারছি না। আমরা জানার পরিষ্কার করে দিই দর্শকদের সামনে যে আমার কানে একটি শোনা কথা ওই বেসিসে বস্তু রয়েছে যেখান থেকে আমার সঙ্গে আমার যে নিউজ রুম তার সঙ্গে নিরন্তর যোগাযোগ থাকে। সেইখান থেকে আমার সহকর্মীরা জানালো যে পিটিআই টুইট জানাচ্ছে যে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যাদের হাতে নয়াদিল্লির নিরাপত্তার যাবতীয় দায়িত্ব তাদেরকে এই রিপোর্ট জমা দিয়েছে। অধ্যাপক মিশ্র, যেহেতু আপনি আমাকে বলতে বলেছেন আর বলার আগে আপনি এই রিপোর্ট সম্পর্কে আপনার যে ধারণা বা যেটা শুনেছেন সেটা শেয়ার করছেন, আমি আপনাকে বলছি যে তার উপর আমি কোনো কমেন্ট করব না। আমি বলছি মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং অভিযোগ করেছেন যে দিল্লি পুলিশের গাফিলতি ছিল। কাইন্ডলি শুনে নিন, আমি আপনাকে যেটা বললাম যে এই রিপোর্টটা আপনার জানার কথা নয়, বা যারা আপনাকে জানিয়েছেন তাদেরও জানার কথা নয়। আমার একটা ধারণা আছে যে রিপোর্টটা কিভাবে শেয়ার হতে পারে। যাই হোক, যদি এটা হোম মিনিস্টারের টেবিলে থাকে তাহলে ইট ইজ নট সাপোজ টু বি আউট অ্যাট দিস আওয়ার। ভারতবর্ষে ক্যাবিনেট পেপার প্রেসের হাতে চলে আসে অধ্যাপক মিশ্র, আপনি এটা খুব ভালো করে জানেন। ক্যাবিনেটে প্লেস হওয়ার আগে ক্যাবিনেট পেপার সাংবাদিকদের হাতে আসে। কোনটা হাতে এসছে, কোনটা কিভাবে কালারিং করা হচ্ছে সেটা নিয়ে আর কি আমি ধরে নিচ্ছি আজকের এই সভা যখন চলছে তখন কোনো গোয়েন্দা রিপোর্ট জমা পড়েনি অধ্যাপক মিশ্র। আমি বলছি মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন দিল্লি পুলিশ
তাদের গাফিলতি ছিল তাকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে? আপনার আমরা উত্তর জানি চাইছি। তিনটা ভার্সন, একটা সিপিএম এর ভার্সন, সিপিএম এসএফআই এর ভার্সন, একটা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকারের ভার্সন, আর একটা হচ্ছে দিল্লি পুলিশের ভার্সন। তিনটাই পাবলিক ডোমেনে আছে এবং তিনটা সম্পর্কেই আর কি বিস্তারিত আলোচনা করা যেতে পারে। কিন্তু আমি শুরু করতে চাই, যখন এই ঘটনাটা ঘটছে আমি খুব সম্ভবত প্রথম যে তৎক্ষণাৎ আমি এটাকে কনডেম করেছি, কম্প্রিহেন্সিভলি কনডেম করেছি। যেভাবে আমাদের অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্রকে লাঞ্ছনা করা হচ্ছিল আর নিগৃহীত উনি হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সেই সময় আমি সেটা জানতে পারি, আমি প্রত্যক্ষ করি এবং আমি সেটাকে কনডেম করি অ্যান্ড স্ট্যান্ড বাই দ্যাট কনডেমনেশন। ঠিক। দ্বিতীয় কথা হচ্ছে যে ডিটেলিংসে যদি আমরা যাই, আমাদের মুখ্যমন্ত্রী গেছিলেন, আমাদের অন্যান্য মন্ত্রীরা গেছিলেন, তারা কেন গেছিলেন? পশ্চিমবঙ্গের বিরুদ্ধে নাকি যোজনা বঞ্চনা কমিশনের হচ্ছিল? বৈঠকে গিয়েছিলেন। শুনুন, আগামী এক পশ্চিমবঙ্গ- বছর পশ্চিমবঙ্গের ঠিক কি ধরনের সার্বিক, আমি আসি, আমি না জানি, আপনি আমার প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি, প্লিজ আমি প্রশ্ন প্লিজ প্লিজ আপনাকে প্লিজ প্লিজ করিনি। ওমপ্রকাশ দা প্লিজ। যে পশ্চিমবঙ্গ নাকি বঞ্চিত হচ্ছে, পশ্চিমবঙ্গ নাকি অর্থনৈতিক অবরোধ হচ্ছে। হ্যাঁ, তৃণমূলের অবিরোধ। এটা তৃণমূলের অভিযোগ, তৃণমূলের সরকারের কর্তা ব্যক্তিরা বলছেন, দিল্লি যাওয়ার আগে বলছেন, আর তারপরে কি দেখা গেল যে না, সেটা নাকি হচ্ছে না, আলোচনা নাকি ফলপ্রসূ হয়েছে এবং পশ্চিমবঙ্গ তার যে ন্যায্য পাওনা হতে পারে, হয়তো কম হতে পারে, বেশি হতে পারে, কেউ কিন্তু অসন্তোষ জ্ঞাপন করেননি। দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে আমার, যে পরবর্তীতে আমরা দেখলাম যে যেভাবে নিগৃহীত ডক্টর অমিত মিত্র হয়েছিলেন, তার পরবর্তীতে যেটা হয়েছে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু কোনো অংশে কম লজ্জাজনক নয়। পশ্চিমবঙ্গের খুব কম ব্লক আছে, খুব কম সাব ডিভিশন আছে, কোনো জেলা নেই যেখানে রাজনৈতিক দলগুলির অফিসে আক্রমণ করা হয়নি। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমি কাইন্ডলি আমাকে অত্যন্ত নিন্দনীয় ঘটনা, আমি গোড়াতেই বলেছি। শুধুমাত্র নিন্দনীয় ঘটনা নয়, দিল্লিতে যারা ডক্টর অমিত মিত্রকে নিগ্রহ করেছে, আই হ্যাভ বিন অন এয়ার, দে মাস্ট বি অ্যারেস্টেড। কেন হয়নি? আমার প্রশ্ন কেন হয়নি? অধ্যাপক মিশ্র, আমার প্রশ্ন কেন এখনো হয়নি? তৃণমূল 48 ঘন্টা কেটে গিয়েছে অধ্যাপক মিশ্র, এখনো পর্যন্ত ডক্টর অমিত মিত্র রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী, আমি তিনি আমার কেন অ্যারেস্ট বক্তব্য হয়নি? বলবো, তারপরে আপনি কোশ্চেন করলে ভালো হয়। বেশ, আপনি বলেন। Otherwise I can get প্লিজ into a dialogue with you. প্লিজ 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 বল। আমার প্রশ্নের উত্তরটা আসলে আমি পাচ্ছি না। আপনি তো শুনেছেন একটু আগে, আপনি তো শেয়ার করলেন যে এটা ইনভেস্টিগেশন চলছে, আইবি একটা রিপোর্ট দিয়েছে, আমি পুলিশ তার একটা আগেরটাতে বক্তব্য যাচ্ছি, রেখেছে। কেন কেন আমি এখনো আপনাকে পর্যন্ত জিজ্ঞেস অ্যারেস্ট হলো না? করছি, আমিও তাহলে আপনাকে জিজ্ঞেস করি, যদি আপনি একটা পার্টিকুলার সাইড ধরে আর কি আলোচনা করতে চান, তাহলে আমাকে জিজ্ঞেস করতে হয়। এই যে শয়ে শয়ে হাজারে হাজারে তৃণমূল কংগ্রেসের ব্যানার নিয়ে প্রত্যেকটা গ্রামাঞ্চলের এলাকাগুলিতে সিপিআইএম এর পার্টি অফিস লুট করেছে, কংগ্রেসের পার্টি অফিস লুট করেছে, এর দায়িত্ব কে নেবে? আপনাদের পার্টি অফিস গতকালকে কোথায় কোথায় লুট হয়েছে? 5টা অফিস লুট হয়েছে। ঠিক কোথায় কোথায় যদি বলেন। কুচবিহারে জেলায় 5টা অফিস লুট হয়েছে। হরিরামপুর জেলা পার্টি অফিস লুট হয়েছে, এখানে এফআইআর করা হয়েছে, কাউকে ধরা হয়নি, ভ্যানগুলি নিয়ে চলে গেছে। বিস্তারিতভাবে বলতে হয়, আইএনটিউসির অফিস দুর্গাপুরে লুট হয়েছে, সেটা হয়তো আপনারা দেখাচ্ছেন না। এবং যেহেতু সিপিএম এর এখন 600 আপনার মনে এই সন্দেহ কেন অধ্যাপক মিশ্র যে আমরা দেখাচ্ছি না? এই সন্দেহ কেন? জানেনই না, কারণ আমি তো আমার প্রশ্নের উত্তর পাচ্ছি না অধ্যাপক মিশ্র। দিল্লির বুকে মাননীয় অর্থমন্ত্রীকে নিগ্রহ করা হলো, দিল্লি পুলিশ যা আপনাদের হাতে রয়েছে, তারা 48 ঘন্টার মধ্যে কেন অপরাধীদের ধরতে পারলো না? দিল্লি পুলিশকে কেন ধরতে পারলো না সেই প্রশ্নটা দিল্লি সরকার করবে, কেন্দ্রীয় সরকার করবে, এবং অবশ্যই ধরা উচিত, সেটা আমি বলবো। কিন্তু আপনার দলই তো সেই রাজ্য এবং কেন্দ্র আমি চালাচ্ছে। অন্য বিষয়ে যদি আলোকপাত না করি তাহলে আমি চুপ করে থাকতে রাজি আছি, কিন্তু ইউ হ্যাভ টু লেট মি প্রসিড ফার্দার। যেটা আমি বললাম তো, আমি নিন্দা করেছি এবং আমি বলছি যে অ্যারেস্ট করা উচিত, কিন্তু কেউ যদি এই ছেদ যুক্তি দেখানোর চেষ্টা করেন যে যেহেতু ডক্টর অমিত মিত্রকে নিগৃহীত হতে হয়েছে, তাই জন্য অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের তাদের যারা বয়স্ক প্রাক্তন এমএলএদের তাদেরকে নিগৃহীত করা হবে, তাদের পার্টি অফিসকে ভাঙচুর করা হবে, এবং এই সমস্ত কিছুই করা হবে রাতের অন্ধকারে, এবং একই দিনের মধ্যে 500-600টা জায়গায় অ্যাটাক করা হবে, এটা কি ধরনের গণতন্ত্র? কারা এটাকে প্রত্যাহিত করে? লেট মি জাস্ট কমপ্লিট। কে বলেছেন যে স্বতঃস্ফূর্ততার কথা? যে ঋতব্রত, যে এসএফআই এর যে তথাকথিত লিডার, এবং যে এখন খুব সম্ভবত লুকিয়েই আছে, আমি বলবো,
তার বিরুদ্ধে আবার পার্থ চ্যাটার্জি বলছেন স্বতঃস্ফূর্ততা কাকে দেখিয়ে দেব, মুখ্যমন্ত্রী বলছেন 10 জন গুন্ডা করেছে, অবশ্যই 10 জনের সিপিএম এর গুন্ডারা এটা কাজটা করেছে। আপনি সেটা admit করছেন কিন্তু CPM এর গুন্ডারা করেছে? অবশ্যই বলছি আমি। সিপিএম এর গুন্ডারা এই কাণ্ড আমি তো করেছে, আপনি সেটা বলেছি। অ্যাডমিট করছেন? এবং এখানে তৃণমূল কংগ্রেসের লোকেরা করছে, বেশ। তাদেরকে গুন্ডা আখ্যায়িত আমিও করতে চাই। আমি চাই যে পুলিশ প্রসিকিউট করুক তাদের। ওয়াই নট এ সিঙ্গেল পারসন হ্যাজ বিন অ্যারেস্টেড? বেশ, আমি অবশ্যই আমি আসবো, আমি তার জন্য কেন কেউ অ্যারেস্টেড হয়নি? অধ্যাপক মিশ্র, আমি এবং আসবো, তৃণমূল কংগ্রেসের আমি নয়। আপনার কাছে আসবো। আমি যাব একবার জুনের কাছে, জুন মালিয়া। তবে তার আগে আমি আবার একটু স্মৃতি উস্কোতে চাইছি। আবার বলছি, এই অনুষ্ঠানের এই মঞ্চ থেকে আমরা প্রথম থেকে মঙ্গলবারের ঘটনার পর পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে তার নিন্দা করছি। এই ধরনের ঘটনা যতবার ঘটবে ততবার নিন্দা করব। আমার যদি একটু বলার সুযোগ দেন ততবার নিন্দা করব। পাশাপাশি আমি আমি আপনার কথা শুনেছি পুরোটা, পাশাপাশি একটুখানি শুধু আপনারও স্মৃতি উস্কে দিতে চাইছি। আবারও বলছি, নিন্দনীয়, হওয়া উচিত না। গতকাল যা হয়েছে হওয়া উচিত না, আগামীকাল যা হয়েছে হওয়া উচিত না। এই ধরনের ঘটনার আমার দেশ সবচেয়ে বড় সাক্ষী। আপনার দলের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর যেভাবে সারা দেশ জুড়ে দাঙ্গা হয়েছিল, যেভাবে ঘরবাড়ি লুটপাট হয়েছিল, স্বতঃস্ফূর্ত ছিল। আমি প্রশ্নের উত্তর নেবো আপনার কাছ থেকে পরে, আমি আসবো জুন মালিয়া। তাহলে আমি বলতে চাইছি, আমি বলতে চাইছি যেটা নতুন না, আমি বলছি এটা নতুন না। অধ্যাপক মিশ্র, আমি বলছি এটা নতুন না। ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর আপনার দলের নেত্রী ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশ জুড়ে যা লোক মারা গিয়েছিলেন, এত ঘরবাড়ি পুড়েছিল, এত ক্ষয়ক্ষতি হয়েছিল, এখনো বিচারের জন্য মাঝে মধ্যেই আমরা দেখি নয়াদিল্লিতে মানুষ ধর্ণা দেয়, চলছে, এখনো ধর্ণা দেয়, চলছে। সেটা এই নিন্দনীয় ঘটনার আমরা বিরোধিতা করছি। যদি এখানে যা যা হয়ে এসছে তারও বিরোধিতা করছি। আগামীকাল হলে আবারও বিরোধিতা করবো। জুন মালিয়া, জুন, আমি তোমার কাছে পরিষ্কার জানতে চাইছি যে তুমি তো ঠিক রাজনীতির আঙিনার লোক নও। যে ঘটনাটা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নয়াদিল্লিতে, তোমার চোখে ঠিক কেমন মনে হয়েছে? তুমি এটাকে কিভাবে দেখতে চাও, বা তুমি এটা নিয়ে ঠিক কি বলতে চাও? আজকে আমি এখানে এসেছি বলবো আমজনতার রিপ্রেজেন্টেটিভ হই। আর টিভিতে যখন ক্লিপিংসগুলো দেখছিলাম তোমাদের নিউজ চ্যানেলে, তখন সত্যি মনে হচ্ছিল যে আমি কি সত্যি এটা দেখছি না একটা একটা স্বপ্ন। কারণ এরকম দৃশ্য তো এর আগে আমি কখনো দেখিনি। আর বারবার মনে হচ্ছিল যে অমিত মিত্রকে এইভাবে নিগৃহীত কেন হতে হলো। আর তাছাড়া ভারতবর্ষের রাজধানীতেই ঘটনাটা ঘটে গেল, যেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে 3 জন ক্যাবিনেট মিনিস্টার যেভাবে তাদেরকে নিগৃহীত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, এটা মনে হয় অন্য পৃথিবীর কোনো জায়গায় এভাবে কখনো হয়নি, যতদূর আমার মনে হয়। আর আমার এও মনে হয় যে ইজ দিস দ্য ফেস অফ স্টুডেন্ট পলিটিক্স? বিকজ আমার সত্যি এটা মনে হয় না। কারণ আমার মনে হয় যে এই ঘটনাটা সপাটে চড় মারা হয়েছে আমাদের ডেমোক্রেসিকে এবং স্টুডেন্ট পলিটিক্সকেও। কারণ দিস ক্যানট বি দ্য ফেস অফ স্টুডেন্ট পলিটিক্স। আমি সব কিছুই মেনে নিচ্ছি, অফকোর্স স্টুডেন্টরা পলিটিক্স করবেই, ছাত্র আন্দোলন হবেই, কেন হবে না? ইটস পার্ট অফ দ্য গ্রোয়িং আপ। কিন্তু তাই বলে আমরা কি মাত্রাটা ভুলে যাব? আই মিন we cannot cross the line. এখানে they have rather crossed the line. আমি কোনো মতেই এটা মানে কন্ডেম তো করছি, আর আমার খুব দুঃখ লাগছে যে এরকম একটা বিষয় নিয়ে আমরা সবাই আলোচনাও করছি। কারণ খুবই দুঃখের বিষয়, সুদীপ্তর সঙ্গে যা ঘটেছে আমি অত্যন্ত দুঃখিত। আর গতকাল প্রেসিডেন্সি কলেজে যেটা ঘটে গেছে সেটাও আমি কন্ডেম করি, সেটাও আমি মেনে নিতে পারছি না, কোনো মতেই মেনে নিতে পারছি না। জুন মালিয়া, জুন বলছেন যে যে ঘটনা নয়াদিল্লির বুকে ঘটেছে সেই ঘটনা প্রেক্ষিতে তার প্রশ্ন যে এটাই কি আজকের ছাত্র রাজনীতির মুখ? আমি ছাত্রদের কাছে এই প্রশ্নের উত্তর চাইব, তারা কি মনে করছেন। তবে তার আগে একেবারে সেই অর্থে রাজনীতির আঙিনার বাইরে আমি রীতিশের কাছে আসবো। তার আগে রাজনীতির আঙিনার বাইরে আমাদের খুব প্রিয় ফুটবলার, যেখানে কোনো সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস কেউ নেই, ইস্টবেঙ্গল নেই, মোহনবাগানও নেই, প্রায় সারা জীবন মোহনবাগানে খেললেও, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রসূনদা ঠিক কিভাবে ব্যাখ্যা করেন? ঠিক 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 ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান 81 মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে, তারপর হয়নি। যাই হোক, নমস্কার। আপনি ঠিক কিভাবে ভাই, দেখেন? আমি অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছি। আমার বাঁয়ে ডাইনে সব বিখ্যাত শিক্ষাবিদ রয়েছে, সামনে আমার ছোট ছোট মেয়েই বলবো, কন্যা সম সব দেখতে পাচ্ছি সুন্দর চেহারা নিয়ে, এবং তার পাশে ভাইরা আছে সব ছোট পুত্রই বলবো, আমার ছেলেও এদের বয়সী হবে।
ভাল লাগছে, আরও বেশি হলে ভাল লাগতো, আরও ছাত্রছাত্রী বেশি না থাকলে জমবে না। অসীমবাবু রয়েছেন পাশে এবং জুন রয়েছে আমার ছোট বোন। আমার মনে হয় বাবলা আমাকে ডেকেছে, আমার আসার ইচ্ছে ছিল না, কারণ হচ্ছে এই আলোচনাগুলো টিভিতে শুনে শুনে পাগল হয়ে গেছি এবং এই আলোচনার পর কোনো রিয়াকশান নেই, এই আলোচনার পর কোনো সুরা হয় না, এই আলোচনা কন্টিনিউ হয়, বিশিষ্ট মানুষরা বলেন, রাজনীতির লোকরা বলেন, কিন্তু বাবলা ডাকলে আসতেই হয়। বাবলা আমার খুব প্রিয় ভাই। তবে আমি একটা সুনাগরিক নিজেকে মনে করি। আমি ফুটবল খেলেছি বলেই যে আমি কিছু জানি না তা নয়, আমি জাতীয় অধিনায়ক হয়েছি আপনাদের আশীর্বাদে, আমি অর্জুন আর্ট পেয়েছি। কিন্তু আমার এত দুঃখ হচ্ছে যে বাংলা একটা সুন্দর জায়গা যেখানে শিক্ষা বিপ্লব হয়েছে 60 দশক 70 দশকে, যেখানে রাজনীতি বিপ্লব হয়েছে, যেখানে ক্রিয়া বিপ্লব হয়েছে, একটা সুন্দর মিষ্টি জায়গা বাংলা, যেখানে আমি জন্মে নিজে গর্বিত বোধ করি। আমি এখানে জন্মেছি, আমি গর্বিত বোধ করি বাংলায় জন্মানো, মৃত্যুর পর যদি জন্মানো আবার কিছু থাকে তাহলে এখানেই জন্মাই। এত সুন্দর জায়গা যেখানে অত কষ্টের মধ্যে আমি দেখেছি 1 টাকা নেই মাঠে লোকে খেলা দেখতে এসছে, 71 সালে ওই মুভমেন্টসের মধ্যে, 72 সালে ওই মুভমেন্টসের মধ্যে। সেই জন্য আমি মনে করি যে বাংলা একটা এমন জায়গা যেখানে হবে লড়াই ঝামেলা, ইলিশ মাছ, চিংড়ি মাছ, ভীষণ ইসবল বাঙাল, ঘটি, চেঁচামেচি, একটা পড়াশোনা, ভালোবাসা সব আছে, দারুণ টোটাল ইন্ডিয়া এখানে বলতে পারি, এর চেয়ে ভালো জায়গা নেই। কিন্তু যখন নিউজ টাইমে সেদিন দেখছিলাম অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে পরপর, বিরাট ঘটনা ঘটছে, কিন্তু নিউজ টাইমে দেখে আমি খুব দুঃখ পাচ্ছিলাম ব্যক্তিগত। কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি গেছেন যোজনা কমিশনে, আমরা শুনলাম উনি যাচ্ছেন, টাকা পয়সা চিন্তা ভাবনা, ভারত সরকারের সাথে বসে কথাবার্তা, কেউ দেবে কেউ দেবে না, চলবে, এটা চলেই প্রতি পশ্চিমবঙ্গের সাথে অন্য স্টেটের সাথে, ঠিক আছে। কিন্তু ওইখানে ওই ছবিটা দেখে অমিত মিত্র শিক্ষাবিদ, বামপন্থীরা বলেন যে শিক্ষাই আমাদের শক্তি, শিক্ষা নিয়ে যাওয়া, শিক্ষা নিয়ে চলা, সংস্কৃতি নিয়ে চলা, একটা বললেন সেই বামপন্থী ছাত্র নেতারা। আমার এত বাজে লাগছে, কোন গেটে ঢুকলো কোন গেটে ঢুকলো না দেবাশিস বলছেন, আমি সব জানি না। গেট একটা জায়গা, চিফ মিনিস্টার ঢুকছে, আমাদের চিফ মিনিস্টার বাংলার ছেলেরা যে পার্টি করি আমরা তাকে হ্যাকেল করতে পারি না। কেন পারি না? সে সবার চিফ মিনিস্টার। আমরা কলকাতায় চিৎকার করব, প্রতিবাদ করব। সুদীপ্ত মারা গেছে, খুব দুঃখের, আমার পুত্র সম, ভালো ছেলে, আর যদি মাঠে কেউ মারা যায় যেমন দুঃখ পায় সেমন দুঃখ পেয়েছি। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা কিন্তু চলবো। চিফ মিনিস্টার দাঁড়িয়ে আছে, তাকে পুলিশ এবার আটকে রেখেছে, ছবি দেখছি। তার পাশে অমিত মিত্রকে যেভাবে বুকে ধাক্কা মারা হচ্ছিল সবাই কন্ডেম করেছে, যেভাবে ধাক্কা মারা হচ্ছিল আমার মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। কিছু মহিলা, তারা ছাত্র কি গেলা ছাত্রী আমি জানি না, আমি বুঝতে পারছি না তারা কারা। তাদের চেহারা দেখে আমার মনে হচ্ছে ছাত্রী নয়। ছাত্রছাত্রী প্রতিবাদ করবে, ডিবেট হবে, বাংলার ডিবেটে আমিও ছিলাম, আমিও সোমনাথ কলেজে রিসার্চ করাতে রিপ্রেজেন্ট করেছি। এটা দারুণ ব্যাপার, এরা সব শিক্ষাবিদ মানুষ, ঝকঝকে লোক। আমার কথা হলো ভীষণভাবে কন্ডেম হওয়া দরকার। কে কি হলো, কোন দরজা না, কেন যেতে বলেনি, কেন সিপিএম বলছে, কেন গেছে মমতা, কোনো গল্প না। আমাদের চিফ মিনিস্টার গেছে, সঙ্গে অমিত মিত্র গেছেন। টাকা পয়সা সরকারের সাথে চলেই, কংগ্রেস তৃণমূল কি সিপিএম কংগ্রেসে তো চলছেই, সরকারও দিচ্ছে, কোনো সময় দিচ্ছে না, তার ক্ষমতা হতেই পারে। কিন্তু তাকে যেভাবে অপমান করা হলো আমার কাছে ভীষণ দুঃখ পেয়েছি। আমি সেদিন টিভিতে নিউজটা বারবার দিচ্ছিল, দেখলাম ধাক্কা মারছে, তার হাতটা ধরে রেখেছে একজন 74 বছরের ভদ্রলোক, তার অবস্থা, সে বেরোতে পারছে না বেচারি। কি দুঃখের ব্যাপার, আমরা হলে ধাক্কা মেরে বেরোতাম স্পোর্টসম্যানরা, সে বেচারি বেরোতে পারছেন না, তার ধুতি খুলে দিল। কি বাবা, কি বাবা, জোরে হাততালি দিতে ইচ্ছা করছে, কি বাবা, কি আনন্দ করলাম, কি বিরাট কাজ করলাম, মহাপুরুষ উদ্ধার করে দিলাম না। আমরা যদি তাকে বলতাম ওয়েল ডান করুন, বাইরে থেকে আছি, সুদীপ্ত মারা গেছে, দুঃখ পাচ্ছি, কিন্তু আপনি যান, অর্থ নিয়ে আসুন, আপনার সাথে আমি একটু বসবো, সুদীপ্ত বাচ্চা ছেলে, আমাদের প্রাণের ভাই মারা গেছে, দিদিভাই একটু বসবো, আমাদেরও দুঃখ হচ্ছে, তাতে অনেক ভালো হতো। এটা তো ভালোবাসা। কে সিপিএম করলো, কে তৃণমূল করলো, কে বিজেপি করলো, বাংলা অ্যাকসেপ্টেড তো। আমরা সবার নীতি থাকবে, আমরা কেন অভিনন্দন যাতে ওইরকম অত্যাচার, ওইরকম ধাক্কি, আমি বলছি ভীষণ শকড। আমি ভীষণ শক। আগে কি হয়েছে, পরে কি হয়েছে, নকশাল পিরিয়ডে কী হয়েছে, আমি মির্জাপুরে ছিলাম, আমি ওখানে বড় হয়েছি, এনাদের কথাবার্তা কার্যকলাপ সব আমরা জানি, সব পরবর্তীকালে সব দেখেছি, আমরা তখন খেলছি, যাচ্ছি, আসছি। কিন্তু সেটা অন্য কথা। যেভাবে অত্যাচারিত হয়েছে, কন্ডেম করছেন সবাই মিলে, আমরা সবাই মিলে একসাথে কন্ডেম হওয়া উচিত, এবং অবশ্যই অ্যারেস্ট হওয়া উচিত। কারণ অ্যারেস্ট না হলে শিক্ষা পাবে না, সে যেখানেই যে নেতা হোক তাকে অ্যারেস্ট করা উচিত। পুলিশ ছিল না, পুলিশ ওই গেটে বলেছিল, দেবশবাবু বলছেন পারফেক্ট, ওনারা জানেন। কিন্তু আমার বক্তব্য সাধারণ সুনাগরিক হয়ে একটা ছবিতে দেখে আমি লজ্জিত, দুঃখিত। কারণ বাংলার ছেলেরা যে বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করছে দিল্লিতে, এটা মানা যায় না, এটা মানতে পারবো না আমরা। কেন পারবো না? ওরা কলকাতায় হোক,
দাবি হবে, কাঁধে ঝান্ডা নিয়ে যাব, চিৎকার হবে, লড়াই হবে, মারপিট হবে, কথাবার্তা হবেই বাঙালিদের মধ্যে। আমাদের ওইটা ইমোশন আছে, বাঙালির মোশন আছে বলে ইমোশন আছে। আমরা বাঙালি, দোজ আর বিলং ইন বেঙ্গল, দে বেঙ্গলিস, মুসলিম হোক হিন্দু হোক সবাই বাঙালি আমরা। তাই আমার এটা দেখে ভীষণ দুঃখ পেয়েছি, আমি ভীষণ কন্ডেম করছি, এটা হওয়া উচিত না। এবং অসুস্থ হয়ে ভদ্রলোক অসুস্থ হয়ে পড়ে আছেন, কেন হবে? সে শিক্ষাবিদ মানুষ, তাকে আমরা বলতে পারি ঘিরে, চিৎকার করতে প্রতিবাদ হতেই পারে যে সুদীপ তো চলে গেছে, আমার দুঃখ হচ্ছে দিদি, বলতে পারি, কাছে বসতে পারি, অত্যাচার করতে পারি না। অন্যায় এটা টেরিফিক। মারপিট হয়েছে, পরে হয়েছে, আগে হয়েছে, পিছিয়ে হয়েছে, সব গল্প আলাদা। কত কী হয়েছে লড়াই, কত কী হয়েছে মাঠের মধ্যে কি শহরের মধ্যে। আমার মনে হয়, আমি একটা ক্রীড়াবিদ হিসাবে মনে করি, শিক্ষাবিদরা রয়েছেন, আমার এইটা মনে হয় একটা, যেটা আমরা ঠিক হয় সবুজের প্রতীক, আমরা সবুজ ঘাসে ঘুরি। আমার প্রায় 50 ঊর্ধ্বে বয়স, আমার মনে হয় বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে, ঝকঝকে ছেলেমেয়ে, রাজনীতি করবে, অবশ্যই করবে, আমি মনে রাখবো, দাবি রাখবো, রাজনীতি করবে। যেমন প্রেসিডেন্সি কলেজে কাল ভাঙচুর হয়েছে, হতেই পারে না, আমি মনে করি হতেই পারে না, হওয়া উচিত না। যারা করেছে প্রেসিডেন্সি কলেজ আমাদের স্বপ্নের কলেজ, কিন্তু তাই বলে একজন একটু আগে বলছিলেন ইন্দিরা গান্ধী মারা যাওয়ার সময়, ইন্দিরা গান্ধী মারা গেছে, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ লিডার, তাকে মেরে ফেলা হলো চোখের সামনে। আমি প্লেনে করে নামছি সিকিম থেকে, সিকিম গোল্ড কাপ খেলে হেঁটে আসতে পারছি না এয়ারপোর্ট থেকে, পর কাকুরির সামনে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার বাড়ির সামনে একটা পাঞ্জাবি ফ্যামিলিকে কেউ মারতে এসছে, আমি বললাম না প্লিজ কাকুরা যেতে করিস না তোরা, তারা তখন চলে গেল, সেই দিনও দেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে, নিজের চিফ মিনিস্টার, তাকে বাংলায় বলবো, ঠিক, বাংলায় একেবারে প্রতিবাদ ঠিক করবো। প্রসঙ্গ। আমি এটা আবারও ভীষণ ফিরবো আপনার প্রতিবাদ কাছে। রইল আমার। একদমই তাই, আবারও ফিরবো আপনার কাছে, আমি একবার আসবো রিতেশের কাছে। তার আগে জানিয়ে রাখি যে একটু করে স্মৃতি উস্কে নেওয়ারও তো চেষ্টা করছি। আজকে মিলিনিয়াম পার্কে গঙ্গার ধারে সামান্য একটু হাওয়া দিচ্ছে, এমতো অবস্থাতে যখন সেখানে আন্দোলন চলছিল এসএফআইয়ের, আমি আগেই বলেছিলাম যে আমি সেখানে হাজির ছিলাম নিউজ টাইমের তরফ থেকে। আমার সঙ্গে সেইখানে কাভার করছিলেন আমার দুই সহকর্মী, রাজা বন্দ্যোপাধ্যায় এবং শ্রাবণী গুপ্ত। ঘটনা যখন ঘটলো, যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ পর্যন্ত 10 মিনিট বাইরে আটকে থাকতে হলো এবং তারপরে সিআইএসএফ এসে ভেতরে নিয়ে যেতে সমর্থ হলো, তারপরে এই আন্দোলনের অন্যতম নেতা, এসএফআইয়ের অন্যতম নেতা, যিনি বিগত 2011 নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন বিধানসভা নির্বাচনে, শতরূপ ঘোষ, তিনি নিউজ টাইমকে যা জানিয়েছিলেন, যেহেতু এখানে আমাদের দেখানোর ব্যবস্থা নেই তাই দেখাতে পারছি না, তিনি যেটা জানিয়েছিলেন, আই এম কোটিং শতরূপ, আমি শতরূপকে উদ্ধৃত করছি, তিনি যোজনা ভবনের সামনে এই ঘটনা ঘটার পর যখন অর্থমন্ত্রী অমিত মিত্র যখন আহত, ভেতরে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো রকমই নিয়ে যাওয়া হয়েছে, শতরূপ আমাদেরকে জানিয়েছিলেন, যে আমরা দেখিয়েছি আমাদের টেলিভিশনে, যে এটাই আমাদের আন্দোলনের ভাষা। এরপরে ওনার জন্য, উনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, এরপরে ওনার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করে আছে। তার জন্য ওনাকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তুত থাকতে হবে। ছাত্র আন্দোলনের ঝাঁজ কি আজ উনি টের পেয়েছেন। আই এম কোটিং শতরূপ ঘোষ, যিনি সেদিন এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, আরেক আমাদের অত্যন্ত পরিচিত মুখ ছাত্রনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রিতেশকে আমি যেটা জানতে চাইবো, আমি যে প্রশ্নটা করেছিলাম অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকেও, যে এই ঘটনার পর যাদের সকলকেই প্রায় টেলিভিশনে দেখা গেল, শুধুমাত্র পশ্চিমবঙ্গের টেলিভিশন তো নয়, সারা দেশের টেলিভিশনে দেখা গেছে, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা ঠিক চোখে পড়েনি সরকারের তরফ থেকে। আপনার ঠিক কি মনে হয়, আপনাদের ঠিক কি মনে হয়? দেখুন, দুটো ব্যাপার আছে। সরকারি ব্যবস্থাটা সেকেন্ডারি পার্ট। এই রাজ্যে পরিবর্তন চেয়ে সাধারণ মানুষ ব্যাপক ম্যান্ডেট দিয়েছিল নতুন সরকারকে, এবং এই ব্যাপক পরিবর্তনের মূল কারণ ছিল রাজ্যের মানুষ চেয়েছিল শান্তি, রাজ্যের মানুষ চেয়েছিল পিসফুল লাইফ। সেই কারণেই এই ব্যাপক ম্যান্ডেট পেয়েছিল, এবং সেটার পরেই বেশ কিছুদিন ধরে রাজ্যে রাজনৈতিক অবস্থা যে সৃষ্টি হয়েছে, এর জন্য আমরা মনে করি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর জন্য সিপিএম এবং তৃণমূল কংগ্রেস উভয়ই দায়ী। কেউ দায়িত্ব এড়ানো, উভয় দলই দায়িত্ব এড়ানোর চেষ্টা করছেন, নিজের দোষটা। ঘটনাটা আসতে চাইছি না, দেখুন, দিল্লির ঘটনাটা একটা জায়গায় রজতদা আপনাকে বুঝতে হবে, দিল্লির ঘটনাটা তার কনসিপ্ট করেছে পশ্চিমবঙ্গে। আমরা তাহলে আমাদের 72 থেকে 77 পিছিয়ে যেতে। না, আমি দিল্লির ঘটনাটা আমি কনক্লুড করব দিল্লির ঘটনাটা বলে। এটার মানে আমি তাহলে 1 পয়সা ট্রাম ভাড়ার জন্য কেন সেদিন কলকাতা জ্বলেছিল, রাস্তায় রাস্তায় কেন ট্রাম জ্বলেছিল, তারা সেই ট্রামে আগুন দিয়েছিলেন, সেই প্রসঙ্গে যেতে। রজতদা আমি শেষ করতে আমি না, দেখুন, আমি যেটা বলছি একদম আউট অফ কনটেক্সট বলছি না, এই কনটেক্সটের মধ্যে থেকেই বলতে চাই। সামনে ছাত্রছাত্রীরা রয়েছেন, এরা প্রত্যেকেই চান যে তারা কলেজে তারা ঠিক মতো ক্লাস করবেন,
তারা নিয়ম মাফিক তাদের যে রিতেশ, আপনি কি মনে করেন যে যোজনা ভবনের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হেনস্থার শিকার 2 মিনিট হয়েছে, আমায় বলতে দিন, তারপরে নিশ্চয়ই আপনি আপনার প্রশ্ন আপনি নিশ্চয়ই করবেন। লেট মি কনক্লুড ফার্স্ট। আমার প্রাথমিক প্রতিক্রিয়াটা আমাকে দিতে দিন, আমি নিশ্চয়ই দিল্লি তারপরে নিয়ে প্রতিক্রিয়া পাচ্ছি না, আমি রাজ্যের অনেক কিছু আমি নিয়ে পাচ্ছি, দিল্লি শুরু নিয়ে পাচ্ছি। করেছি, আমি তো Please, শেষই দিল্লিতে করলাম আসুন, না। দিল্লিতে আসুন, একটু তাড়াতাড়ি। আমার রাজনৈতিক মত আলাদা হতে পারে, রাজনৈতিক বিশ্বাস আলাদা হতে পারে, আমি নিশ্চিতভাবে আমি যাকে পছন্দ হবে আমি সেই সংগঠনের সঙ্গে থাকব ব্যক্তিগতভাবে। এবং আপনার গণতান্ত্রিক অধিকার। আমার দল হিসেবে আমরা ক্যাম্পাসের রাজনীতিও পছন্দ করি না। আমাদের দলের কোনো ছাত্র সংগঠনও নেই, তার প্রধান কারণ এইটা। আমরা চাই ছাত্ররা নিজেদের রাজনীতি করুক, কিন্তু দলীয় অবস্থানকে পুরো করার জন্যে পার্টি যেটা বলবে সেটা ছাত্র সংগঠনের মধ্যে দিয়ে কলেজের মধ্যে পার্টির কথা বলা হবে, এটা আমরা মানি না। সেই কারণের জন্য আমরা ছাত্র সংগঠনকে চাই তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ওটা তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আইডিওলজিক্যালি আমরা একটা জায়গায় থাকলেও থাকতে পারি, এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয়টা, যে ঘটনাটা দিল্লিতে ঘটেছে তাকে সমর্থন করার কোনো প্রশ্নই ওঠে না। রাজ্যের যে ঘটনাকে সামনে রেখে এই প্রতিবাদ, সুদীপ্ত গুপ্তর মৃত্যু, তার পরিবারের সঙ্গে সমব্যথিত আমরা একদম সমব্যথিত। সে লাইট পোস্টে লেগে তার মৃত্যু হয়েছে না পুলিশের কাস্টাডিতে মৃত্যু হয়েছে, আমরা রাজনীতি করি। কোনোভাবেই আমি সুদীপ্তর মৃত্যুটাকে মানে ঠিক হয়েছে বলে আমি কোনোভাবে বলছি না। এটা বলা মানে রাজনীতি কেন কোনো মানুষ মানতে পারবে না, অন্যায় করা হবে। রাজনীতি কেন কোনো মানুষ এটা মানতে পারবে না। কাস্টাডিতে বিভিন্ন সময় আমরাও আন্দোলন করি, আমাদেরকেও পুলিশ নিয়ে যায়। যে ঘটনাটা দিল্লিতে ঘটেছে, ঘটার পর যে রিয়াকশান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বা শতরূপ ঘোষের পক্ষ থেকে এসছে, এবং তাদেরকে তারা জাস্টিফাইড করছেন, এবং সমস্ত ইলেকট্রনিক্স চ্যানেলের মাধ্যমে আমরা দেখছি। আজকে আবার আমরা দেখেছি ঋতব্রতর লাইভ, আমরা তার দেখেছি যে বক্তব্য তিনি তুলে ধরেছেন। তারপরেও যেরকম ওইখানে ঋতব্রতকে অ্যারেস্ট করা উচিত, শতরূপকে অ্যারেস্ট করা উচিত, একইভাবে এই রাজ্যে যারা একই ধরনের ঘটনা ঘটাচ্ছে, মাসদিয়ায় শিক্ষকরা হেনস্থা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হবে না, রায়গঞ্জে অ্যারেস্ট হবে, সঙ্গে সঙ্গে পরের দিন বেল পেয়ে যাবে, এই ঘটনাটাও যাতে রেস্ট্রিক্ট করা হয়। গতকাল তৃণমূল কাউন্সিলর পার্থ বোসের নেতৃত্বে যেভাবে প্রেসিডেন্সি কলেজকে ভাঙচুর করা হয়েছে, কেন পার্থ বোসকে গ্রেপ্তার করা হবে না? বিভিন্ন টিভি চ্যানেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ তুলছেন না তুলছেন না? আমার সর্বভারতীয় সভাপতি, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, সর্বভারতীয় সভাপতি, লোকসভা নির্বাচন দরজায় করা নাড়ছে, আমার সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং এর স্টেটমেন্ট পরিষ্কারভাবে বেরিয়েছে। আমরা তীব্র নিন্দা করছি। এই ঘটনার সঙ্গে জড়িত 2 নেতাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। নিশ্চিতভাবে ওনার মতো জেড প্লাস সিকিউরিটির একজন চিফ মিনিস্টার গেছেন, তা পুলিশি ব্যবস্থা থাকা সত্ত্বেও কী করে প্রোটেস্টাররা ওইখানে পৌঁছলো, এটা নিশ্চিতভাবে চিন্তার বিষয়। ভবিষ্যতে এই জিনিস যদি চলতে থাকে তাহলে এটা গণতান্ত্রিক যে রীতিনীতি আছে তার পক্ষে কিন্তু একটা অশনি সংকেত বলে আমি মনে করি। আমি আবারও আসবো, আমি একবার আসবো। আমাদের এখানে হাজির রয়েছেন ছাত্র সমাজের প্রতিনিধিরা। উজ্জ্বল, রজত, আমি তরুণ, একটা জিনিস একটু বলবো। আমি একটু ছাত্রদের কাছ থেকে ঘুরে ছোট করে 2-3 মিনিট লাগবে, প্লিজ লাগবে না। আসলে মানে অধ্যাপক মিশ্র একটা প্রসঙ্গ তুললেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় অমিত মিত্রদের দিল্লি যেতে হয়েছে টাকা আদায়ের জন্য। আমি একটা কথা বলি যে 2007-08-এর পরে কেন্দ্রীয় এবং কেন্দ্র রাজ্য যে আর্থিক কাঠামো, এটা অনেকটা বদলে গেছে। এটার মূল কারণ হচ্ছে এই যে FRBM বলে একটা অ্যাক্ট হয়েছে, যার ফলে রাজ্যরা যদি তাদের ফিসক্যাল ডেফিসিট 3%-এর কম না রাখতে পারে তাহলে তারা গ্রান্ট পাবে না। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। CPM গভর্নমেন্ট জাস্ট ছেড়ে যাওয়ার আগে FRBMটা অ্যাকসেপ্ট করেছে, তার আগে তারা অ্যাকসেপ্ট করেনি। তার ফলে তারা যত ইচ্ছে লোন নিতে পারত। এখন কিন্তু নতুন সরকার যত ইচ্ছে লোন নিতে পারছেন না, এবং আমাদের ফিসক্যাল ডেফিসিটটা 2.5%-এ নামিয়ে আনা হয়েছে। এখন এত কথা বলার মানে এটাই যে আগে যে খরচগুলো ধার করে উন্নয়নমূলক খরচগুলো করা সম্ভব ছিল, এখন সেটা কিন্তু পেতে গেলে কেন্দ্রের মুখাপেক্ষী হতে হবে। এবং
তার জন্যে কেন্দ্রের একদিকে যেমন আমাদের রাজনৈতিক ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণের কথা আমরা ভাবতে পারি, অর্থনৈতিক ক্ষমতা কিন্তু আরও বেশি করে এফআরবিএম এর ফলে কেন্দ্রের হাতে একেবারে করায়ত্ত থাকছে। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়দের গিয়ে দেখাতে হচ্ছে যে আমাদের রাজ্যে রেভিনিউ কালেকশন সেটা প্রচুর বেড়েছে, যেটা টার্গেট ছিল তার থেকে বেশি হয়েছে। আমাদের কমিটেড এক্সপেন্ডিচার যেটা কমিটেড এক্সপেন্ডিচার সেটা সিপিএম আমলে 102% ছিল, এখন সেটা কমিয়ে 80% করা গেছে। রাতারাতি তো পাল্টানো সম্ভব নয়। আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, অল ইন্ডিয়া যেটা গ্রোথ তার ডবল হয়েছে ইত্যাদি, এবং এগুলো মন্টেক সিং আলুওয়ালিয়া স্বীকার করেছেন। স্বীকার করে তারপরে টাকাটা পেয়েছি, অর্থাৎ মানে এখান থেকে বসে বসে চাইলেই টাকাটা পাওয়া যেত, এটা আমার মনে হয় না। এইটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর যে কেন দিল্লি যেতে হয়েছিল, কেন দিল্লি যেতে হয়েছিল। দিল্লি যেতে অবশ্যই যেতে হয় মিটিংয়ে, আর হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের মিটিং ছিল যেখানে সমস্ত চিফ মিনিস্টাররা যান, সেটাতে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যাননি। ভালো তো গেছিলেন, মুখ্যমন্ত্রী দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে, অর্থমন্ত্রীর সঙ্গে, প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারপারসনের সঙ্গে, সবসময় স্বাগত। গেছিলেন, ভালো করেছেন, ভালো উদ্যোগ আর ভালো ফল পেয়েছি আপাত দৃষ্টিতে। তাই জন্য যখন প্রচার করা হচ্ছিল যে অর্থনৈতিক অবরোধ চলছে, বাংলার বঞ্চিত হচ্ছে, এই সমস্ত যে রাজনৈতিকভাবে করা হচ্ছিল সেটাই প্রমাণিত হয়েছে যখন মমতা ব্যানার্জির ভিজিটটা সাকসেসফুল হয়েছে আর প্ল্যানিং কমিশনের কাছ থেকে ভালো। যদি অর্থনৈতিক অবরোধের কথা বলে মহাকরণ, অর্থনৈতিক অবরোধ কথাটা যারা ব্যবহার করেছেন তারা জানেন না যে এটা কথাটার মানেটা। বেশ, যে কথা বলে তিনি মহাকরণ ছেড়েছিলেন, যোজনা ভবনের পরের দিন পৌঁছানোর পর তিনি অন্য ধরনের অবরোধের মুখে পড়েছিলেন, সেটা অবশ্য আপনার দল করেনি, সেটা সিপিএম করেছিল। আমি একবার আসবো আমার যারা তরুণ বন্ধু, আমি একবার শুধু তরুণদের কাছে যাই, আপনার ছাত্রদের কাছে যাই। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে, কি প্রশ্ন আছে? আমি আরেকবার জুনের কথাটা আসতে চাইছি। কিছুক্ষণ আগে জুন বলেছে যে এটাই কি তাহলে দিল্লিতে যা ঘটলো সেটাই কি তাহলে এই মুহূর্তে এই রাজ্যে ছাত্র রাজনীতির মুখ? প্রশ্নটা নেব, প্রশ্নের উত্তরটা আমি নেব। তার আগে জানিয়ে রাখি যে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমাদের খুব প্রিয় গায়ক শিল্পী নচিকেতা। নচির কাছে আমি আসবো, তবে তার আগে আমি একবার ছাত্রদের কথা শুনে নিই, ছাত্রীদের কথা শুনে নিই। সোমরাজ স্যার, আমরা উইমেন্স কলেজ ক্যালকাটার স্টুডেন্ট, এবং আমি আমার তরফ থেকে বলতে চাই যে আমরা নিজেদেরকে যথেষ্ট সৌভাগ্যবান মনে করি যে আমাদের কলেজে এখনও পলিটিক্স নামটি ঢোকেনি। এরকম না যে আমরা ইউনিয়ন কি সেটা জানি না, আমরা ইউনিয়নে আছি, কিন্তু কোনো রাজনৈতিক দল এখনও আমাদের কলেজে ঢোকেনি। কিন্তু এরকমও নয় যে রাজনীতি কি সেটা আমরা বুঝি না, বা হয়তো আমরা বুঝি না, আমরা বুঝতে শুরু করেছি। কিন্তু আমরা গতকাল বা এর আগের যে ঘটনাগুলো আমরা শুনলাম, এত কিছু দেখলাম, এতে আমার মনে একটাই প্রশ্ন জাগে যে আমরা সবাই জানি যে আমরা একটা ডেমোক্রেসিতে বাস করি, আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, কিন্তু আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন কি আমাদেরকে সেই অধিকারটা দেয় যে আমরা কাউকে অ্যাবিউজ করব? যেখানে এত বড় মানে ছাত্র আন্দোলন সব কিছু বুঝলাম, কিন্তু আমাদেরকে কি সেই অধিকারটা আছে যে আমরা একটি মন্ত্রীকে ধরে তাদের জামা কাপড় ছিঁড়ে দেবো এবং সেটি আমাদের প্রতিবাদের মুখ? আমার সামনে গণ্যমান্য ব্যক্তিরা বসে আছে, আমি শুধু একটা কথাই জিজ্ঞেস করতে চাই যে আমরা রাজনীতির ধরুন কিছুই বুঝি না, আপনারা আমাদেরকে বোঝান তাহলে রাজনীতিটা কী, রাজনীতিটাকে ছাত্র রাজনীতিকে কোন লাইনে চলা উচিত, যাতে এই হুলিগানিজম যেটা ঘটছে আশেপাশে, আমাদের চোখে এটা হুলিগানিজম বটেই, তার কারণ এটা সভ্য সমাজে এসব ঘটে থাকে না, আমরাও মনে করি না। আপনারা আমাদেরকে প্লিজ তাহলে বলুন যে ছাত্র রাজনীতির সংজ্ঞাটা তাহলে কি হওয়া উচিত। আপনার নামটা যদি বলেন। আমার নাম শুভশ্রী হোম। শুভশ্রী, অত্যন্ত জরুরি প্রশ্ন তুলেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনিভার্সিটিতে যেটা হয়েছে সেটা নিয়েও বললেন তো, না শুধু দিল্লিরটা? না, দুটোই। তার কারণ প্রেসিডেন্সি কলেজের মানে ফিজিক্স ল্যাবে যেটা হয়েছে এটি ঐতিহ্যপূর্ণ জায়গা, সেখানে ভাঙচুর হয়েছে, আমরা এটা দেখতে চাই না। তার কারণ আমরা কলেজে ভর্তি হচ্ছি পড়াশোনার জন্য, সেখানে পড়াশোনার জিনিসগুলোকেই ভেঙে ফেলে দেওয়া হচ্ছে, তো আলটিমেটলি সাফার করছি তো আমরা। ভেরি গুড শুভশ্রী, আই অ্যাপ্রিশিয়েট। আমি আমার মনে হয় যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জায়গাটাতে আমি একটু আগেও আবার আসার চেষ্টা করেছিলাম, যে আমি এখানে যারা রয়েছে সেখানে সম্পূর্ণ একমত ভাই, তোমার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। ছাত্র রাজনীতির দরকার নেই, এইরকম রাজনীতি আমরা চাই না, এটা ভাঙচুর ডিস্ট্রাকটিভ হয়, আমরা চাই না। দেবাশিস সরকার প্লিজ। ও যা বলেছে ওর সাথে সমস্ত ছাত্রছাত্রীরা, মাস্টারমশাইরা যারা রয়েছে সবাই একমত হবে। আসলে আমি এই পর্যায়ে একদম অন্য জায়গায় কথাটা বলতে চাইছি যে এটা ছাত্র রাজনীতির চেহারা নয়, এরকমভাবে ছাত্র রাজনীতি হওয়ার কথাও নয়, হচ্ছেও না। কিন্তু কেন এরমটা হচ্ছে তার মূল কারণ যে রাজনীতির যে চর্চা, মূল রাজনীতির যে চর্চা, তার যে সংস্কৃতি, সেখানে সাংঘাতিক পরিমাণে হিংসা আমদানি হয়েছে। সেখানে আর যাই থাকুক রাজনীতি, আপনি বলছেন 7-এর দশকের মতন প্রায়, না এত দূর যেতে হবে না। আমাদের রাজ্যে
একদম কোথাও গুলিয়ে দিলে চলবে না। আমাদের রাজ্যে গত কয়েক বছর ধরে রাজনীতিকে কেন্দ্র করে যে পরিমাণ খুন আমদানি হয়েছে, হিংসা আমদানি হয়েছে, তাতে ছাত্রছাত্রীদের রাজনীতি সেখানে ভিক্টিমাইজ। সরকারি পরিসংখ্যান বলছে যে পলিটিক্যাল ক্ল্যাশ কমে গেছে অধ্যাপক দেবাশিস না, সরকার। আমাদের রাজ্যে এখানে আমি কোটিং সরকারি পরিসংখ্যান। আমি বলি শোনো, সরকারি পরিসংখ্যান আমরা আজকে যে যাই রেফার করি, আমাদের রাজ্যের মানুষ হিসেবে আমাদের উপলব্ধিতে আছে, যে উপলব্ধির ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা সরকার বদল করে থাকি। আপনার মতে 2006, 2007, 2008, 2009 এর প্রেক্ষিতে 2011 থেকে 2013 রাজনৈতিক সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। এবার যে ক্রাইম রিপোর্ট কেন্দ্রীয় সরকারের, সেই ক্রাইম রিপোর্টে প্রায় প্রতিটি প্যারামিটারের নিরিখে রাজ্যের এই ঘটনাগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এক, মানে কার সাপেক্ষে, মানে কোন বছরের সাপেক্ষে? এই গ্রোথ রেট হয়েছে, ইনক্রিজ করে 2006, 7, 8, 9 আরে সাপেক্ষে। একটা কথা রজত, আমরা কথা বলি ভাই, না এটা বলি, হয়নি। আমি একটা কথা বলি, এটা হয়নি। আজকে আমাদের রাজ্যে যে পরিমাণ শুধু রাজনীতিকে রেখে সব পোলারাইজেশন হচ্ছে, আমি প্রসূনদার সাথে ভীষণভাবে একটা জায়গায় গিয়ে একমত হচ্ছিলাম যে আমরা যখন ছাত্র ছিলাম তখন তো ফুটবল খেলাকে কেন্দ্র করে ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রচুর ফারাক হতো। তখন তো রাজনীতিতে একই রকমভাবে দক্ষিণপন্থী রাজনীতি, বাম রাজনীতি ছিল, তো তর্ক বিতর্ক ছিল তো। কিন্তু আজকে রাজনীতিটা ব্যক্তির সম্পর্কের জায়গাটাকেও এমন কুৎসিতভাবে পোলারাইজ করে দিচ্ছে, এবং এই কুৎসিত পোলারাইজেশনের মধ্যে এত বিপুল পরিমাণে হিংসা কাজ করছে। আমি একটা দুটো কথা বলি, এই হিংসাটা কি রজত, 2011 আমি- না, 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 আমি তোমাকে একটা দুটো কথা না, আমার প্রশ্নটা করি, আমি প্রশ্নটা করি নি অধ্যাপক সরকার। আমি এই হিংসাটা কি 2011 আমি পর, হিংসাটা কি করে, নাকি আপনি 2003, 2008 এর পঞ্চায়েতকে মাথায় রেখে বলছেন? তুমি আগে 50টা প্রশ্ন করে না, আমি তারপর একটা উত্তর না, দেবো। আমি প্রশ্নটা তো, আমার প্রশ্নটা খুব আমি পরিষ্কার। প্রশ্নটার উত্তরটা কিছু কোড দিয়ে বলছি, কি করে আচ্ছা, আমি আপনার কাছে আসছি, আমি আরেকবার ছাত্রদের কাছে যাই। রজত, আমি কিন্তু একটু আমি রিকোয়েস্ট আপনার কথা শুনেছি। না 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 না, তাহলে একটু সংক্ষেপে বলতে হবে, আমাদের হাতে একদম সময় নেই সংক্ষেপে। বেশি, এই কারণ আমি প্রশ্ন জিনিসগুলো- করে উত্তর পাচ্ছি না। এই জিনিসগুলো তখনই প্রভোক্ট হয় যখন সুদীপ্তর মতন কোন একটা ছেলে মারা যাওয়ার পর আমরা গুরুত্বপূর্ণ জায়গা থেকে মনে করি তুচ্ছ ঘটনা, ছোট ঘটনা। আমরা যখন রায়গঞ্জ কলেজে সামান্য মাস্টারমশাই, নিশ্চয়ই তিনি মন্ত্রী নন, তিনি সামান্য একজন কলেজের দায়িত্বে থাকেন কলেজ অধ্যক্ষ, তিনি যে কুৎসিতভাবে ফিজিক্যালি অ্যাসল্টেড হচ্ছেন, হ্যারাসড হচ্ছেন, তারপর 58, 60, 62 বছরের ছেলেপুলেদের যারা কেউ ছাত্র নয়, আমি বারবার বলছি তোমরা ভিক্টিমাইজ হচ্ছ, ছাত্রছাত্রীরা ভিক্টিমাইজ হচ্ছে, ওদেরকে সামনে রেখে যারা সংকীর্ণ দলীয় রাজনীতি করে, যারা হিংসা নিয়ে রাজনীতি চর্চা করে, তারা ছাত্রছাত্রীদের ব্যবহার করছে। যে আমি কারণে- একবার ছাত্রদের কাছে যে যাব। কারণে আমি ওই পরিষ্কার, 58, আপনার বক্তব্য 60 পরিষ্কার বছরের অধ্যাপক দেবাশিস ছেলেমেয়েদের সরকার, বললো, আপনার ওরা বক্তব্য বাচ্চা পরিষ্কার। আমি যাব ছাত্রদের কাছে, কিন্তু আবার একটু স্মৃতি উস্কে নেব। আজকে তো বারবারই স্মৃতি উস্কে নিচ্ছি। আমি আপনার সঙ্গে সহমত যে সত্যি সত্যি সামান্য মানুষ, তাদের মৃত্যুর কি কোনো দাম নেই? আমি আপনার সঙ্গে সহমত অধ্যাপক দেবাশিস সরকার। আমি এই কথাটাই এই সভায় বলতে চাই যে তাহলে কেন কিছুদিন আগে পর্যন্ত যাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, সেই সব সামান্য মানুষের নরকঙ্কাল বের হচ্ছে বিভিন্ন জেলার থেকে? আমি প্রশ্ন রাখছি, আমি উত্তর চাইছি না। মানে আমার আমি একটা প্রশ্ন ছোট্ট- রাখছি ছোট্ট যে প্রশ্ন কেন আছে। সেই সমস্ত অনামী, অখ্যাত, যাদের কোনো পরিচয় নেই, আমি আপনার সঙ্গে সহমত, সামান্য মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়, রেজ্জাক মোল্লা ইত্যাদির মতন নন, যারা ডক্টর অমিত মিত্রের মতন নন, যারা বুদ্ধদেব ভট্টাচার্যের মতন নন, এমনকি যারা ঋতব্রত ভট্টাচার্যের মতো অতটা পরিচিত নন, গ্রামের সামান্য মানুষ, তাদের নরকঙ্কাল বেরোচ্ছে কেন? কারা পুঁতে রেখেছিল এই নরকঙ্কাল? গ্রামের লোকেরা খবর দিচ্ছেন, সেখানে খোঁড়া হচ্ছে, নরকঙ্কাল বেরোচ্ছে। 2013-এ এই রাজ্য এটা দেখার জন্য প্রস্তুত ছিল না। আমি আসবো একবার ছাত্রদের কাছে, এবং যদি কোনো প্রশ্ন মানে থাকে। একই সঙ্গে জঙ্গলমহলে আমি একটু ছাত্রদের, আমি একটু ছাত্রদের কাছে যাই। নন্দীগ্রাম, নেতাই, Please, আর এতগুলো যদি কারোর ঘটনা প্রশ্ন ঘটেছে, রজত, তারপর কি করে উনি, এটাকে দিতে হবে। তারপরে 2011 তো বাড়তে পারে না, এটা অসম্ভব। এই তুমি যেটা বলেছো সঙ্গতভাবে যে স্মৃতিকে উস্কাচ্ছ, আগে এর উপর ছিল কিন্তু আলোচনা ভয়ঙ্কর, করতে এখন হবে, যাতে ভয়ঙ্করই না হয়, ঠিক আছে? আলোচনা করতে হবে। আমি কিন্তু মানে- ভয়ঙ্করটাকে কিন্তু না, 72 থেকে ভয়ঙ্করটা 77 টেনেই কাম্য বলছি নয়, অধ্যাপক মিশ্র। ভয়ঙ্করীটা কাম্য নয়। আমি 72 আছে থেকে না? 77 টেনেই বলছি, আমি জরুরি অবস্থা না, টেনেই না, বলছি, সব আমি মিশা ক্ষেত্রেই টেনেই বলছি। বলছি, সব আমি ক্ষেত্রেই পুরো বলছি। সাপেক্ষে আলোচনাটা করতে মানে যাচ্ছি। আমরা টেরিবল গণতান্ত্রিক মঞ্চ, আমি গোটা সাপেক্ষে আলোচনা করতে যাচ্ছি। আমি খালি নচিকেতা, জানতে please। চাইবো পরিসংখ্যান কি নচি, বলছে। নচি। আমি বাবলা রজত, পরিসংখ্যান কি বলছে? কিছুক্ষণ আগে বলছিলি পরিসংখ্যান কিন্তু আমার মনে হয় না ক্রাইম রেট বেড়েছে, ইম্পসিবল। আমি ক্রাইম রেট বাড়েনি, আমি বাড়তে যতদূর পারে জানি না, বাড়েনি। অসম্ভব, বাড়তেই পারে না। আমরা এখানে যতজন মানুষ রয়েছি, তুমি একজন বিখ্যাত মানুষ তোমার প্রফেশনে, তুমি বলো, আমি শুধু একটা প্রশ্ন করছি যার উত্তর আমাদের সবার কাছে আছে। আমি নচির সেটা কথা হচ্ছে শুনে যে আমি নচিকে যে প্রশ্নটা করতে যাচ্ছি, আমি আসবো, দেবাশিস আসবো, আমি দেবাশিস আমি আসবো। রজত, ওর কথার পরিপ্রেক্ষিতে একটা কোনো কথা বলেনি নচি না, এখনো। ও যে- আমি আসবো আপনার ও কাছে। সংখ্যা জানতে চেয়েছে, আমি আসছি। ও সংখ্যা আমি জানতে নচির কাছে একবার যেতে চাইছি রেসপন্ড যে করছি। জানি আমরা আলোচনা করছি নচি,
একটু দেরিতে নুচি আসতে পেরেছে, অন্য জায়গাতে নুচি তার কাজে ব্যস্ত ছিল। যেটা নিয়ে আলোচনা করছি যে আলোচনার এই মুহূর্তে যেখানে নচিকেতার প্রবেশ, সেখানে একটা প্রশ্ন উঠছে যে ছাত্র রাজনীতির মুখ নয়াদিল্লিতে যোজনা ভবনের সামনে দেখা গেল, যে যোজনা ভবনের পাশের বাড়িটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার পাশের বাড়িটা পিটিআই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, এবং তার পাশের বাড়িটা হচ্ছে পার্লামেন্ট হাউস। এইটাই কি আজকের ছাত্র রাজনীতির মুখ? ছাত্ররা প্রশ্ন করেছে, আমাদের সহনাগরিক তরুণ ছাত্রছাত্রীরা এই প্রশ্ন করেছে। আমি ঠিক জানি না, আমি ঠিক বলতে পারবো না ছাত্র রাজনীতির মুভমেন্ট কোন দিকে যাচ্ছে, কি দিকে যাচ্ছে। এখানে যারা রয়েছে তাদের প্রত্যেকেই নিশ্চয়ই ছাত্র বয়সে অপবিষ্ট ছাত্র রাজনীতি করে এসেছে। আর প্রেসিডেন্সির ব্যাপারটাও জিজ্ঞাসা করেছে। মানে আপনি বলছেন যে ইন্দিরা গান্ধীর হত্যা এবং তারপরে শিখ নিধন, এই দুটোকে এক ফ্রেমে রেখে আলোচনা করা উচিত। অবশ্যই আসবো। ইন্দিরা গান্ধীর হত্যা এবং শিখ নিধনের মতো ভিন্ন অপরাধ, এই দুটোকে একসাথে রেখে আলোচনা করবো। একে কথা বলি, ওম প্রকাশ আমি আসবো, আমি অবশ্যই ভুলে যাচ্ছেন। কিন্তু আমি নচির কথাটা শুনে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে আমার অঞ্চলে আমি ভুলে যাচ্ছি না, আপনি আসার আগে বলেছি যে ভয়ঙ্কর ব্যাপার, আর এই সমস্ত ভয়ঙ্কর ব্যাপারগুলির মধ্যে কম্পিটিশনটা আমি ওই প্রসঙ্গেই যাচ্ছি না। বললো দিল্লির কথা, ও যে প্রশ্নটা করেছে আমিও তো শুনলাম প্রেসিডেন্সি নিয়েও করেছে। না, বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক, সেটা মানুন। বিষয়টা এরকম হাত তুলে দেওয়ার মতো নয়। আপনি শ্রাক করে দিলেন যে ও আচ্ছা এটাও হয়েছে, এটাও হতে পারে। আমি শ্রাক করিনি, করবেন না। আপনি যেভাবে আর কি শুরু করেছেন তা থেকে বোঝা যাচ্ছে যে হোয়াট ইউ আর ট্রাইং টু প্রুভ, ইউ আর ট্রাইং টু প্রুভ দ্যাট থিংস আর অল ফাইন। না, নচিকে বলতে দিন। আপনি তো কিছু বলিনি। কিনা ভদ্রলোকের বলতে দিন। নচি বলো বলতে দিন না নচিকে। নচি এটা প্লিজ, কেন সরকারে বলছেন আপনারা? নচিকে বলতে দিন প্লিজ। আসলে আমি ঠিক পলিটিক্সটা বুঝি না, সোজা কথা। আমি খুব আবেগপ্রবণ মানুষ, হৃদয় দিয়ে বুঝি। আমি গানের ভাষায় বলতে পারি, প্লিজ। আমি বরঞ্চ গানের ভাষায় বলি, সেটা বেটার হয়। কারণ এনারা অনেক বেশি পলিটিক্স জানেন, ওনারা কথাটাই বেটার বলতে পারেন। আমাদের দেশে কথাই বেশি হয়। গানের ভাষায় বলো, তুমি গানের ভাষায় বলো নচি। না, আমার খুব খারাপ লাগছে যেটা আমার দিদি বলি আমি, মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ওইভাবে হ্যারাস করা হয়েছে। এবং তিনি একজন কবি, আমার সেই জায়গাটা খুব খারাপ লাগছে। তিনি একজন কবি, যেহেতু আমরা কবিতা লিখি, আমরা গান গাই, আমাদের মধ্যে একটা অন্যরকম ভাবনা চিন্তা কাজ করে। তো তাকে যখন টেলিভিশনে দেখছিলাম, তিনি থরথর করে কাঁপছেন, তিনি প্রচণ্ড রেগে গেছেন, তিনি অসহায়, চারপাশে তাকে ঘিরে রেখেছে ওইভাবে, এবং গেটটা খোলা হচ্ছে না, তিনি অসুবিধা। এটা তো আর বলে আর নতুন করে বলার কিছু নেই যে এটা একটা চক্রান্ত। নইলে মানে কেন্দ্রীয় সরকার জানতেন না যে ওখানে একটা অ্যাজিটেশন তৈরি হচ্ছে, মমতা ব্যানার্জি ওখান থেকে ঢুকবে, 15 মিনিট ধরে ওখানে দাঁড়িয়ে তাকে হ্যারাস্ট হতে হবে, এটা জানতেন না? এটা এই ন্যাকামিটা যদি কেউ করে আমার খুব বিরক্তিকর লাগবে আর কি। এটা পুরোটাই প্রি প্ল্যান, ওনাকে হ্যারাস করার জন্যই ওইখানে রাখা হয়েছে এবং ওটা ইচ্ছাকৃত করা হয়েছে। এটা আসলে উনি বিরোধ করছিলেন, সেই বিরোধের দাম ওনাকে দিতে হয়েছে। আর কি বলবো, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা ছাত্রছাত্রীরা আছো, আমি এই গানটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই লেখা। যখন তোমার ভাঙবে ঘুম সেটাই তোমার সকাল। তাল দাও, 2 3 4 2 3। যখন তোমার ভাঙবে ঘুম সেটাই তোমার সকাল, হেলায় ছড়াবে স্বপ্ন ফুল হাসবে মহাকাল। যখন তোমার ভাঙবে ঘুম সেটাই তোমার সকাল, হেলায় ছড়াবে স্বপ্ন ফুল হাসবে মহাকাল। এসো ঘুম ভাঙাইয়া পৃথিবীর হয়নি দেরি আজো, এসো দূর করিয়ে জীর্ণতা নতুন সাজে সাজো। যখন তোমার ভাঙবে ঘুম সেটাই তোমার সকাল, যখন তোমাদের ঘুম ভাঙুক। অনেক ধন্যবাদ নচির গান শোনা নিঃসন্দেহে, অন্তত আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুব বড় পাওনা সবসময়, আমাদের সময়কার ভাবলাম আমি একটা ছোট্ট অনুমতি নেব সবার কাছেই, প্লিজ। সেটা আমি একটা রেকর্ডিং করতে করতে চলে এসেছি, শুধু তোদের ডাকে, আপনাদের সবার ডাকে, সবাই ভালোবেসে আমায় ডেকেছেন, তাই আমি যাই। আমরা কি আর কিছু শুনতে পারি যাওয়ার ঠিক আগে? যেতে একটু বলে দিন, যেতে আমি আপনার নিশ্চয়ই এই প্রশ্নের জবাব দেবো, তবে গানে দেবো, একটু ভরসা রাখুন, দেবো, একদিন তো দেবই। যাওয়ার আগে কি আর কিছু বলার আছে? এখানে ছাত্রছাত্রীরা রয়েছে যাদের ছাত্র রাজনীতি করা নিয়ে। আবার উঠবে গড়ে আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নচির গানের রেকর্ডিং আছে, আমাকে আগেই নচি জানিয়েছিল যে তার মধ্যে থেকেই সময় বের করে আসবে। আমি আরও একবার যাব আমার তরুণ বন্ধুদের কাছে,
যে কারো যদি কোনো প্রশ্ন থাকে, যদি কেউ কিছু মত জানাতে চায়। আমি শঙ্খ তালুকদার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। হ্যাঁ। আমি 3টে পয়েন্টে বলতে চাই। প্রথমত বলতে চাই, এখানে আমাদের সামনে অসীমবাবু উপস্থিত আছেন। আমরা সকলেই জানি অসীমবাবু যেই রাজনীতিতে বিশ্বাস করতেন, বা এখনও করেন কিনা জানি না, সেই রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে তারা বিশ্বাস করতেন না। এবং আমি জানি না এখন, এবং আমি কিছুদিন আগের থেকেও দেখছি হঠাৎ করে অসীমবাবু হঠাৎ করে তথাকথিত বুর্জোয়া সংবাদ মাধ্যমে কেন মুখ দেখানো শুরু করেছেন সেটাও বলতে পারবো না। শুধু আমি একটা কথা এখানে বলতে চাই, অসীমবাবু ছাত্র আন্দোলনে বাড়াবাড়ির নাম করে যেভাবে এসএফআইয়ের গুন্ডামিকে একটি জাস্টিফাই করার চেষ্টা করলেন, আমি এখানে দাঁড়িয়ে তীব্র নিন্দা করছি ছাত্র সমাজের পক্ষ থেকে। এটা করে আর যাই করুক, তিনি তথাকথিত বামপন্থী গুন্ডামোর যে রাজনীতি, সেই রাজনীতিকে আড়াল করতে পারবেন না। এবং দ্বিতীয় পয়েন্টে আমি যেটা বলবো, দেবাশিস বাবুকে আমার পরিষ্কার প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি গেছেন রাজ্য সরকারের গত 2 বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরতে, এবং সেই সাফল্যের খতিয়ান তুলে ধরার জন্য এবছর পশ্চিমবঙ্গেও কেন্দ্রীয় যোজনা যে বরাদ্দ, সেখানে 17% ইনক্রিজ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা বলছেন যে পেছনের দরজা না সামনের দরজা, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, কেউ পেছনের দরজা বা ভিআইপি দরজা দিয়ে না বেরিয়ে যদি সামনের দরজা দিয়ে বেরোয়, তাহলে কি যে কোনো বিক্ষোভকারী বা গুন্ডাদের অধিকার জন্মে যায় তার উপর তাদেরকে ফিজিক্যালি হ্যাকেল করা, তাদেরকে হেনস্থা করার? এটা করে আপনি এসএফআইটা জাস্টিফাই করতে পারেন না। এবং তৃতীয় প্রশ্ন আমি করব ওমপ্রকাশ বাবুর কাছে। আমি এই প্রশ্নটা এই কারণে করতে চাই, কারণ এসএফআই তথাকথিত যারা এসএফআই ক্যাডার, তাদের প্রতি মায়ের থেকে মাসির দরদ বেশি, তো তাই আমি পরিষ্কার প্রশ্ন করতে চাই, কেন্দ্রীয় সরকার, কংগ্রেস সরকার, ইউপিএ সরকার আর কতদিনের মধ্যে আমাদের খোকা হিরো, আমাদের খোকা বাবু শতরূপ ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে পারবেন, সেটা আমি ছাত্র সমাজের পক্ষ থেকে জানতে চাই। আমার ধারণা তৃতীয় প্রশ্নের উত্তর ওমপ্রকাশ মজুমদার দিতে পারবেন না, কারণ তার পক্ষে নিশ্চয়ই এটা দেওয়া সেভাবে সম্ভব না যে কতদিনের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করা যাবে। আপনি নিশ্চয়ই সরকারকে রিপ্রেজেন্ট করছি না, তুমি যেমন কি ছাত্র সমাজকে রিপ্রেজেন্ট করছো না, তুমি নিজেকে রিপ্রেজেন্ট করছো। না ছাত্র সমাজকে নিশ্চয়ই রিপ্রেজেন্ট করছে ছাত্র সমাজকে, মানে সবার হয়ে ও তো ছাত্র। অথচ আমি দেখলাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গতকালকে যেটা হয়েছে ওটা নিয়ে ওর কোনো বক্তব্য নেই। প্রশ্ন এসেছে তার উত্তর একটা থাকবে। আমি ওই প্রশ্নে আমি অবশ্যই রেসপন্ড করব। আমার আগে মনে হয় যে ও তো ছাত্র সমাজ, রবীন্দ্রভারতী রিপ্রেজেন্ট করছে, তো শুনলাম রবীন্দ্রভারতী রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এখানে আমার অনেকেই নিজের ছাত্রই বসে আছে, যাদের ক্লাস আজকেও নিয়েছে। ইউ শুড বি প্রাউড অফ প্রকাশ দা, যে আপনার ছাত্ররা পরিষ্কার প্রশ্ন করতে পারছে আমাদের এই মঞ্চে। ইউ শুড বি প্রাউড। না শুনুন না অসীম দা, না আসলে ব্যাপার হচ্ছে যে পুত্র সম যারা বসে আছে তাদের জবাব দেওয়া খুব মুশকিল ভাই। কেন? খুব মুশকিল। কি কারণে? কারণ এই যে সব প্রশ্ন করছে তারা, তবু আমি একটু করবো। না মুশকিল কেন অসীম দা? মুশকিল কেমন, তার কারণ হচ্ছে কি হয়, বাচ্চা ছেলেদের এই বয়সেই তো আপনিও রাস্তায় আন্দোলন করেছেন, আপনারা বলতে হবে। এই বয়সেই তো আপনি রাস্তায় নেমেছেন অসীম দা। ঠিক ও বলতে যাবো না, আমি পরিষ্কার কথাটা যাচ্ছি। উনি যে কথাটা বললেন, যে এটা প্রশ্নটা করলেন, তাতে বলি হচ্ছে যে আমরা যখন যে রাজনীতি করতাম তাতে আমরা বলতাম যে সংসদ হচ্ছে শুয়োরের খামার, আমরা খোয়ার, শুয়োরের খোয়ার, আমরা ওখানে যাব না, যারা যাই পচে যাই সব বলতাম আমরা। এটা আমরা বলেছিলাম ধরুন 69 থেকে 71 পর্যন্ত। পৃথিবীতে 71-এ থেকে যায়নি। 71-এর পর থেকে ধরুন, বিশেষত আমি জেল থেকে 78-এ ছাড়া পেলাম। 78-এর পরে অজস্র জায়গাতে আমি বলেছি কেন সংসদের গুরুত্ব, কেন সংসদীয় সংগ্রাম না করে যারা বিপ্লব করতে চান তারাও এগোতে পারবেন না। অজস্র জায়গায় লিখেছি, অজস্র জায়গায় বলেছি তার গুরুত্ব। কাজে এই প্রশ্ন এখানে প্রশ্নটা বোধহয় এরকম ছিল যে আপনি এসএফআই কে কোথাও জাস্টিফাই করেছেন। না বলছি না, এটা প্রথম সংসদ ফার্স্ট প্রশ্ন বলেছিল, এটা সংসদের প্রশ্নটা। দ্বিতীয়ত হচ্ছে এসএফআইকে জাস্টিফাই করার প্রশ্ন না। আমি যেটা বলছি এসএফআই না, আমি ছাত্রদের যে মানসিকতা বলছি। আমি যেটা বলছি আপনারা এখানে বলছেন, পরিষ্কার কথা বলছি, ধরুন পরিষ্কার করে, মানে কি হয় জানেন তো, আমরা বাঁচার জন্য কতগুলো নেসেসারি হিপোক্রেসি করি। এটা না করে আমি পরিষ্কার কথা বলছি। ধরুন 1 নম্বর কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী তিনি অ্যাটাকড হচ্ছেন এমন কোনো ফুটেজ আমি দেখিনি। হেকেলড হয়েছেন, ঠিক দেখিনি। 1 নম্বর হেকেলড হয়েছে, এটা আপনি মানছেন না? হেকেলড হয়েছেন কিসে? যে তাকে ঘিরে ধরেছে, গেট খুলছেন, এই হেকেলড হয়েছে। ধাক্কাধাক্কি হচ্ছিল। ধাক্কাধাক্কি হচ্ছে অমিতের সঙ্গে। মুখ্যমন্ত্রী ধাক্কা কাছে একটা ফুটেজ দেখিনি, নট এ সিঙ্গল ওয়ান। আচ্ছা, একটাও দেখিনি, বললে হবে না। বুঝলেন তো, পরিষ্কার কথা একটা। 1 নম্বরে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা গেছে, আমি একটি কথা বলবো, সব কথা শুনবো। দ্বিতীয় হচ্ছে, এটা মুখ্যমন্ত্রী তারা বিক্ষোভ, আমি বলেছি
তাদের অত্যন্ত প্রিয়তম কমরেড মারা গেছে, তাদের বিক্ষোভ দেখানোটা খুব স্বাভাবিক এবং সেটা হাই ইমোশনের ব্যাপার, এটা বলেছি। আপনাদের সঙ্গে যে সাথীরা কাজ করেন, কেউ মারা গেলে আপনাদের ঠিক একরকম হবে। আচ্ছা, এবং সেখানে শুধু মুখ্যমন্ত্রী বলে না, সেই মুখ্যমন্ত্রী তারা দেখছেন যিনি বলছেন, এই যে বলছেন অভিরূপবাবু জ্ঞান দিচ্ছেন যে তদন্ত চলছে, তো এই কথাটা একটু মমতা দেবীকে বলুন, তদন্ত চলছে, এটা দুর্ঘটনার মৃত্যু বলা যায় না। না না, এটা আপনারা সহকর্মী জানেন, বলেছেন সহকর্মীর তারা। মৃত্যুতে দাঁড়ান, দুঃখ পেলে আমি মুখ্যমন্ত্রীকে আপনার থেকে চাইছিল, আপনি কি শুনুন না, আমি বলছি না। 1 নম্বর, 2 নম্বর, সেই মুখ্যমন্ত্রীকে বলছেন যিনি বলছেন এই মৃত্যুটা হচ্ছে তাদের অত্যন্ত প্রিয় কমের মৃত্যুটা হচ্ছে অত্যন্ত সামান্য ঘটনা, পেটি ঘটনা। না, অসীম দা, আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন, সামান্য ঘটনা। না না, আমি একটা প্রশ্ন করি আপনাকে। আরে প্রশ্নটা আগে শুনুন, আমার প্রশ্নের তো উত্তর দিতে হবে। ওই ছেলেটি যে প্রশ্ন করছে জবাব দেবো, প্রশ্নের জবাব, আপনার প্রশ্ন পরে জবাব। না, আপনার তো প্রশ্নের উত্তর পেয়েছে বলে। ওদের বললাম না, পাইনি এখন, বলে জানতে বলেছে। এইটাতে আমি বলেছি যে এটাতে তাই বাস্তব ইমোশন যেটা দেখেছি এটা স্বাভাবিক, কিন্তু কি হয় বলেছি হচ্ছে যেটা তাতে যেভাবে করেছে আমি বলছি ওটা ভুল, ওটাকে আমি ভুল বলে চিন্তা করছি। আমি নিম্নমন্দ করতে পারবো না, কারণ আমি ছাত্র আন্দোলন করার লোক, আমি জানি ছাত্র আন্দোলনে এক্সেস হয়, হ্যাঁ এক্সেস হয়, কিন্তু ইতিহাস এক্সেস বিচার করে না, এসেন্স। কিন্তু তাই বলে এই ঘটনা, আমি essentially অসীম দা আসবো, শুনুন, অসীম দা আপনার কাছে আসবো। essentially, আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান তাদের যে মিলেনিয়াম পার্ক থেকে অসীম দা আমি আসবো। তাদের যে বিক্ষোভটা সেটা জেনুইন, হ্যাঁ, কিন্তু তারা যেভাবে করেছে অমিতকে হেকল করেছে, অমিত আমার বন্ধুর লোক যেকেল করেছে, এটা করা ঠিক হয়নি, এটা পরিষ্কার কথা, এটা খুবই করে বলছেন। আমি অসীম দা আসবো, আমি জানিয়ে রাখি যে আমি আসবো, বাবু বলতে চাইছেন যে আমি আসবো, আমি অসীম দা আমি আসবো। টিএমসির ব্যাপার না, ঠিক একইভাবে আমি বলছি, বেশ, আমি আসবো, আসবো। আরেকভাবে এই সমস্তটা দায় চাপাচ্ছেন আপনারা ছাত্রদের ওপরে, কি না ছাত্ররা হিংসা করছে, ওই মেয়েরা বললেন যেটা ছাত্ররা হিংসা ইত্যাদি, একদম না। আজকে পশ্চিমবাংলার ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য, নয়াদিল্লিতে তাহলে কারা আক্রমণ করলো? নয়াদিল্লিতে এখানে আসুন, করে পশ্চিমবাংলা আসুন, প্রেসিডেন্সিতে আসুন, আমরা অসীম দা, আমি ছাত্র আপনার কাছে আন্দোলন আসবো। করেছি, আমি আপনার কাছে আমি অসীম দা আসবো, আসবো। আমরা জানিয়ে রাখি, আমরা আসবেন, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আসবো, আমি আসবো, অসীম দা আসবো আপনার কাছে, অসীম দা আসবো, আমি আসবো, আমি আপনার কাছে আসবো, বলে তারপরে বলো, তাই ঠিক 2 মিনিট সময় দিলাম, চুপ করে থাকো, 2 মিনিট সময় দিন। এই কথা 2 মিনিট সময় নেবো, তার বেশি পারবো না, 2 মিনিট, প্লিজ 2 মিনিট, 2 মিনিট কথাটা Please, 2 বলতে দাও, একদম 2 মিনিট। আমার কথা হচ্ছে যেটা আজকে ছাত্র আন্দোলনের ট্র্যাজেডি হচ্ছে, ছাত্র আন্দোলনে ছাত্ররা নেই, এইটা পশ্চিমবাংলার ট্র্যাজেডি। ছাত্র আন্দোলন করা যাচ্ছে, কাল কারা গিয়েছিল, 1 পিস ছাত্র ছিল, সমস্ত গুন্ডারা গিয়ে হাজির হচ্ছে, এইটা ছাত্র আন্দোলনের ট্র্যাজেডি। আপনারা গুন্ডা দেখছেন, আজকে ঋতব্রত দিল্লিতে গুন্ডা না, ছিল, বাবু, একটা আমি কথা দেখেছি, এসে করছি, আপনার দিল্লিতে কারা 75 জন ছিল? ছেলে ছিল জেএনইউ থেকে, দিল্লিতে শুনুন, ছাত্র ছিল না, আমি ওইসব দিল্লিতে নিয়েছি। কারা ছিল? এখানে বসে অসম্ভব, আপনি চুপ করুন তো, আপনি অনেক বলছেন, বলুন না, থামুন তো, আপনি আর সর্বনাশ করেছেন ছাত্রদের। না, আমি ঠিক আছে, সেটা পুরনো প্রসঙ্গ, সর্বনাশ পুরনো করেছি, প্রসঙ্গ। আমি সে ভাষা বলেছি, আপনার যে লক্ষ লক্ষ পুরনো ছাত্র প্রসঙ্গ, ছেড়ে দিন। পুরনো প্রসঙ্গ। আপনারা বলবেন না, আমি অসীম দা, বলবেন না, আমি আপনার কাছে আসবো, ভালো লাগছে না। আমি আসবো। আমি আপনার- অসীম আপনার চট্টোপাধ্যায়, বলছি। আমি অসীম আপনার চট্টোপাধ্যায় বলছি। যেটা বলেছেন, আমি আপনার বলছি। তিনি তার মতন মত জানিয়েছেন, গণতান্ত্রিক প্ল্যাটফর্ম, সকলের মত জানাবেন। অসীম বাবু যেটা বলেছেন যে গত পরশু যোজনা ভবনের সামনে অর্থমন্ত্রীকে নিগ্রহ করা হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীকে ঠিক কতটা নিগ্রহ হয়েছে সে নিয়ে আপনার প্রশ্ন রয়েছে। আপনার কোথাও আপনি দেখতে পাননি, ফলত অসীমবাবুর প্রশ্ন, যিনি সেই সময় যোজনা ভবনের সামনে ছিলেন, যারা, আমি আসবো অসীম দা, আমি আসবো অসীম দা, যোজনা ভবনের সামনে সেই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম রাজ্যের এক বিশিষ্ট মন্ত্রী ফিরহাদ হাকিম, ববি হাকিম, এই মুহূর্তে আমাদের মিলেনিয়াম পার্কে অনুষ্ঠানে যোগ দিয়েছেন ববি হাকিম। আমি প্রসন্ন আসবো, প্রসন্ন আমি আসবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি প্রসন্ন, আমি অবশ্যই আসবো। আমি একবার আসবো ববি হাকিমের কাছে, যে এরকম একটা প্রশ্ন অসীম চট্টোপাধ্যায় বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ঠিক সেইভাবে নিগ্রহ করা হয়নি, আপনি ঠিক সেই সময় ছিলেন, আমি আপনাকে জানতে চাইছি কি ঘটেছিল তখন। আমি বলি, অসীমদা সেই সময় সেখানে ছিলেন না, কিন্তু সব কিছু ফুটেজে সব সময় আসে না, এটাও ঠিক, কিন্তু আমি ওখানে ছিলাম এবং মুখ্যমন্ত্রীর ঠিক পেছনে আমি ছিলাম। যখন আমরা গিয়ে পৌঁছলাম, পুরো রাস্তাটা জ্যাম, কোনো পুলিশকে আমি রাস্তায় তো সেই সময় দেখিনি। যখন রাস্তা গাড়িগুলো আটকে রয়েছে, একটা দুটো গাড়ির পেছনে উনি নেমে গেলেন, কারণ আমাদের 3:30 মিটিং,
শ্রী মন্টেক সিং আলুওয়ালিয়া 3:30 টাইম দিয়েছিলেন। ন্যাচারালি আমাদের ওই জামের জন্য অনেকটা সময় নষ্ট হয়েছিল। আমরা নেবে গেলাম, সাথে নেবে যখন দেখছি যে ওইখানে সামনে বিক্ষোভ হচ্ছে, আমরা কিন্তু সাইড দিয়ে গেছি এবং যারা বিক্ষোভকারী তারাও তখন কিন্তু আটকায়নি। আমিও গেছি, মুখ্যমন্ত্রীও গেছেন, পেছনে সুব্রত মুখার্জি তিনিও গেছেন। গিয়ে গেটে গিয়ে দেখলাম যে চাবিটা নেই। তখন পেছন দিয়ে যারা পেছনের গাড়িতে সিকিউরিটি ছিল, কলকাতা থেকে গেছিলো মুখ্যমন্ত্রীর জন্য, তাই তিনি দৌড়ে গেলেন, গিয়ে বললেন যে সিএম আয় চাবি খোলো। সেই চাবিটা তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, অথচ মহিলা পুলিশরা পেছনে ছিলেন। যেই বললো যে সিএম আয় চাবি খোলো, তখন ওরা বুঝতে পারলো বিক্ষোভকারীরা যে মমতা বন্দ্যোপাধ্যায় এসে গেছেন। ঠিক সেই সময় ওরা একটা রেড়ে ভাব একেবারে এসে মুখ্যমন্ত্রীকে মারবেন। প্রথমে আমি দেখলাম যে আমাদের পেছন দিক দিয়ে যে প্ল্যাকার্ডগুলো ছিল সেইগুলোকে মারা হলো, আমার পিঠেও পড়েছে কয়েকটা। আমি ঘিরে নিয়েছিলাম সেই সময় মুখ্যমন্ত্রীকে। তারপর তার পেছন দিয়ে দেখলাম ধাক্কাধাক্কির মধ্যে ঘুষিও চলছে এবং একটা রড মতন একটা এত ভিড় আর এত সেই সময় আমাদের সবারই প্রায় সাফোকেটিং অবস্থা। সেই সময় একটা রড এই পাশ থেকে এসে মুখ্যমন্ত্রীর মাথায় খোঁচানোর জন্যে আমার ঠিক কানের পাশ থেকে এসে আমি এটা ধরে নিয়েছি। যেই ধরে নিয়েছি দেখছি সুব্রত মুখার্জি তখন পড়ে গেছেন, এমন ধাক্কা মেরেছে এবং ওকে টানা হ্যাচড়া করেছে, ও পড়ে, ও আমার একটা হাতে ঝুলছে, একটা হাতে আমার রড, আর আমি গিয়ে পড়েছি মুখ্যমন্ত্রীর গায়ের ওপর, মুখ্যমন্ত্রী গেটের সামনে দাঁড়িয়ে, মানে প্রেসড হওয়ার জন্য। আমি কোনোভাবে রডটা ছেড়ে হাতটা দিয়ে নিজেকে সামলালাম, একদম মুখ্যমন্ত্রী আমার যাতে ধাক্কা লেগে তার অসুস্থ না। কিন্তু তার মধ্যেই দেখলাম যে একদম চাপাচাপি এবং তার মধ্যে কিকস অ্যান্ড ব্লোস কন্টিনিউয়াস চলছে এবং অকথ্য ভাষায়, হয়তো হিন্দিতে, বাংলায় না, কিন্তু অকথ্য ভাষায় গালাগালি সেই সময় কিন্তু সেখানে চলছিল। তা এখন নিশ্চিতভাবে এই পরিস্থিতির মধ্যে যদি এটা অসীমবাবু বলেন যে এটা হ্যাকেল নয়, এটা নিগ্রহ নয়, এই হ্যাকেল বলেছে, কিন্তু তাহলে আর নিগ্রহ কোনটা হয়? ঘুষি মারা যদি নিগ্রহ না হয়, রড দিয়ে মারার চেষ্টা যদি নিগ্রহ না হয়, প্ল্যাকেটগুলো নিয়ে যদি মারাটা যদি নিগ্রহ না হয়, তাহলে নিগ্রহ কি হয়েছে? বলছি তো, এই যদি ঘটনা হয় তাহলে কোনটা? নিগ্রহ হয়েছে, সুতরাং বলবো, এটা আবার অসুবিধা। অত্যন্ত অন্যায় হয়েছে। শুধু মুখ্যমন্ত্রী বলে না, যে কোনো মানুষ তাকে যদি এইভাবে হ্যাকেল করার, একজন মহিলা তাকে যে ভাষায় গালাগালি করা হচ্ছে, এবং পরে আমিও ফুটেজ দেখেছি, কারণ সেই সময় অমিতদা ওই ঝামেলা টামেলা দেখে উনি বিচ্ছিন্ন হয়ে গেছিলেন, গাড়ির থেকে লেটে নেবে উনি আবার ওই গেট, মানে আউটগেট দিয়ে ঢোকার চেষ্টা করেছেন। আমরা ইন গেট দিয়ে ঢুকেছি, আউটগেট দিয়ে উনি ঢোকার চেষ্টা আউটগেট দিয়ে, যদি চাবিটা পাওয়া যেত তাহলে কিন্তু কিছুই হতো না, চাবিটা খুলে দিত, আমরা ঢুকে যেতে পারতাম। ওই সময় 8-10 মিনিট ধরে যা হয়েছে আমাদের ওপরে, সেটা ওখানে যদি আমরা উপস্থিত যে থাকবে না সেটাকে ইমাজিন করতে পারবে না যে কী ধরনের প্রেসারে লোক ভর্তি, আর সেই সময় পুরো গেটের ওপরে চাপছে, আর চারিদিকে মানে নিঃশ্বাস নেওয়াটা, সে আমি যেহেতু লম্বা আমার পক্ষে সুবিধা, কিন্তু মুখ্যমন্ত্রীর যেহেতু হাইটটা কম, মুখ্যমন্ত্রীর পক্ষে অসম্ভব, সেই যেন মনে হচ্ছে দম বেরিয়ে যাবে। তার মধ্যেও কিন্তু যখন গেটটা খুললো, ভেতরে ঢোকার পরে বললো না, যোজনা কমিশনে আমাদের পশ্চিমবঙ্গের বরাতটা ঠিক করতে হবে। শরীর খারাপ তখনই লাগছিল ওর। মন্টেক সিংজি নিজে এসে তারপরে সিঁড়ির থেকে ওনাকে নিয়ে গেলেন, ক্ষমা চেয়েছেন ওখানে গিয়ে ক্ষমা চাইলেন যে না, আমি এটা বুঝতে পারিনি, পুলিশ এটাকে করা উচিত ছিল। এবং আমাদের রাষ্ট্রমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্টের রাজীব শুক্লা, উনিও ক্ষমা চাইলেন যে না, এটা যেটা হয়েছে আই কন্ডেম দ্যাট, এরকমভাবে। কিন্তু মুখ্যমন্ত্রী তার মধ্যেই ওই করার অবস্থায় ছিলেন না, উনি ওই প্রেজেন্টেশন করার অবস্থায়, কিন্তু উনি বললেন যে এইটা একটা চান্স, কারণ এরপরে ফাইনালাইজ হয়ে যাবে, তাই আমাদের উনি কষ্ট হলেও সেই সময় সেখানে বসে এইটা করলেন। এবং মন্টেক সিং আলুওয়ালিয়া নিজে নেবে এসে আবার আমাদের গাড়িতে তুলে দিয়ে গেলেন, ওই মুখ্যমন্ত্রীর গাড়িতে। এই ঘটনাটা পরে আমি দেখলাম যে এই ঝামেলাটা এড়ানোর জন্য অমিত মিত্র আউটগেট দিয়ে ঢোকার চেষ্টা করেছিল গাড়ির থেকে নেবে, একটা দল গিয়ে তার উপরেও একদম রাস্তায় দাঁড়িয়ে থেকে ফুটপাতে, আমরা তো গেট দিয়ে ঢুকছিলাম, উনি তো গেট দিয়ে না ঢুকে আরও নিরিবিলিতে পাশ দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন, সেখানেও দাঁড়িয়ে যেভাবে হ্যাকেল করলো, যেভাবে তাকে
টানাটানি করলো যেভাবে, তারপরে তার জামা কাপড় পুরো ছেঁড়া অবস্থায় তিনি ওপরে এলেন আমাদের কাছে, আমরা দেখলাম তখন। এটা অত্যন্ত নিন্দনীয়, কারণ এইটা কিন্তু এখান থেকে যারা পশ্চিমবঙ্গ থেকে গেছে দিল্লিতে গিয়ে পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে রাজনৈতিক লড়াই আমাদের থাকতে পারে, নিশ্চিতভাবে আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের স্বার্থে আমরা 34 বছর ধরে ডেভেলপমেন্টের স্বার্থে যখন কোনো সরকার গিয়ে থাকে, নিশ্চয়ই এর আগে প্ল্যানিং কমিশনে জ্যোতি বসু গেছেন, নিশ্চয়ই এর আগে প্ল্যানিং কমিশনে বুদ্ধদেব বাবু গেছেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, তার আগে হয়তো সিদ্ধার্থ রায়ও গেছেন, কিন্তু আমরা এটা কোনোদিন দেখিনি, বা পশ্চিমবঙ্গের এটা সংস্কৃতির মধ্যে পড়ে না যে কেউ একটা কোনো কাজে গেছে, একটা সেন্ট্রাল ফান্ডের জন্য যাক বা প্ল্যানিং অ্যালোকেশনের জন্য গেছে, বা কেউ দেখা করতে গেছে, সেখানে তাকে হ্যাকেল করে তাকে আটকাতে দেব না, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্যে অ্যালোকেশন করতে দেব না, মিটিংয়ে যেতে দেব না, এইটা কিন্তু পশ্চিমবঙ্গের কালচারে কোনো দিন ছিল না। আমাদের হয়েছে, অসীমদা ছেলেটা নিশ্চিতভাবে, যে বাচ্চাটা মারা গেছে, এটা অত্যন্ত আমরা দুঃখিত। একটা বাচ্চা ছেলে, আজকে আমরা তর্ক করছি, কালকে আমরা ভুলে যাব, কিন্তু ওর যে বাবা মা, তার যে লসটা হলো, সেই লসটা কেউ পূরণ করতে পারবে না। ঠিক যেভাবে 21শে জুলাইও এতগুলো ছেলে স্প্ল্যানেডের বুকে গুলি খেয়ে মারা গেছে, সেই লসটাও কিন্তু কেউ পূরণ করতে পারেনি, তাদের বাড়ির লোক যে এটা গেছে। সুতরাং যে কোনো মৃত্যু অত্যন্ত দুঃখের, কেউ সেটাকে সমর্থন করে না, কেউ সেটাকে বলে না যে হ্যাঁ এটা ঠিক হয়েছে, কিন্তু সেই জন্যে পশ্চিমবঙ্গের সম্মান রাজধানীতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে ছাত্রের নামে মানুষ গিয়ে তার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হ্যাকেল করে দাও, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে রাস্তায় টেনে নিয়ে মারধর করো, এইটা পশ্চিমবঙ্গের কালচারে নেই। এবং যারা ছাত্র সমাজ বসে আছেন তাদেরও বলবো যে এটা অত্যন্ত অন্যায়, অত্যন্ত নিন্দনীয়। এই কালচারটায় আপনারা বিশ্বাস করবেন না। আমাদের সংস্কৃতি এটা নয়। আমাদের সংস্কৃতি হচ্ছে সৈন্যচার সংস্কৃতি। নিশ্চিতভাবে কেউ এসএফআই করতে পারে, কেউ ছাত্র পরিষদ করতে পারে, কেউ অন্য কিছু করতেই পারি আমরা, কিন্তু আমরা তার আগে আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ। আমরা একটা মানুষ আর একটা মানুষকে সম্মান দেব, একটা মানুষ আরেকটা মানুষের প্রতি সহানুভূল হব, একটা মানুষ আরেকটা মানুষকে রেসপেক্টের সাথে দেখব। আর যেখানে পশ্চিমবঙ্গের প্রশ্ন আসে, পশ্চিমবঙ্গের উন্নতির প্রশ্ন আসে, অগ্রগতির প্রশ্ন আসে। আমি যেদিন প্ল্যানিং কমিশনে ছিল, আগের দিন একটা টিভিতে উনি বসেছিলেন, আমি দিল্লির থেকে কথা বলছিলাম, উনি একমত হয়েছিলেন যে হ্যাঁ, পশ্চিমবঙ্গের অগ্রগতি যদি কেউ করে যায়, যদি সিপিএম যেটা করে যেত, তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের হতো না। তৃণমূল কংগ্রেসের লিডারশিপে যেটা করেছে সেটা তৃণমূল কংগ্রেস বাড়িতে নিয়ে যাবে না, সেটা পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে থাকবে। তাই পশ্চিমবঙ্গের মানুষকে যারা পিছিয়ে দিতে চায়, পশ্চিমবঙ্গের সম্মানকে যারা লুণ্ঠিত করতে চায়, তারা অত্যন্ত নিন্দনীয়, তাদের অত্যন্তভাবে ঘৃণ্য চোখে দেখা উচিত। এবং আপনাদের বলবো, যারা আমাদের পরের প্রজন্ম এখানে বসে আছেন, আপনাদের এই কালচারটা নয়, আপনাদের এই সংস্কৃতি নয়। আপনাদের সংস্কৃতি হচ্ছে এগিয়ে যাওয়ার সংস্কৃতি, পশ্চিমবঙ্গকে আরও অনেক বড় স্বপ্ন দেখে সেই স্বপ্নে এগিয়ে যাওয়ার সংস্কৃতি। যেটা হয়েছে সেটা নিন্দার, সেটা ঘৃণা করুন, সেটা যারা করেছে তারা অত্যন্ত ঘৃণ্য। ফিরহাদ হাকিম রাজ্যের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি তার অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন। আচ্ছা, আমি একটা কথা বলবো, হঠাৎ আমার মনে পড়ে গেল বলে বলছি। প্রেসিডেন্সির প্রসঙ্গ যখন উঠলো, 2009 কি 8 সালে একবার মন্টেক সিং আলুওয়ালিয়া প্রেসিডেন্সি তারা বক্তৃতা দিতে এসেছিলেন, তাকে পচা ডিম এবং টমেটো ছুঁড়ে মারা হয়েছিল। এটা জাস্ট মনে করিয়ে দিলাম। অতএব ওখানে যে অতিবাম ছাত্ররা আছেন তারা একেবারে ধোয়া তুলসী পাতা, এমন মনে করার কোনো কারণ নেই। ঠিক, অন্তত প্রেসিডেন্সি কলেজে তৃণমূল কংগ্রেস দখলে ছিল, এটা তো একেবারেই নয়। ফলত আমি ফিরহাদ হাকিম একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, আমি সেই প্রশ্নটা নিয়ে যেতে চাইছি অধ্যাপক দেবাশিস সরকারের কাছে। যে একটি রাজনৈতিক ছাত্র সংগঠন, সরকারের সঙ্গে তার বিরোধিতা রয়েছে, রাজনৈতিকভাবে যে দল চালায় সরকার বিরোধিতা রয়েছে। এক সেকেন্ড, হ্যাঁ প্লিজ। আমরা যারা গেছিল, যারা এসএফআই এর সাথে ছিল, তাদের যদি ছাত্র বলো, তাহলে আমরা কোনোদিন ছাত্র সংগঠন করিনি। কারণ যারা গেছিল ওইভাবে, যারা অমিতদার ফুটেজটা দেখলে বুঝতে পারবে যে ভদ্রমহিলারা
সেই অমিত দাকে হ্যাকল করছিল। সিপিএম এর শুধু এসএফআই তারা সিপিএম এর তারা লোক ছাত্র কোনোদিন যে মহিলারা, আমি সামনে থেকে দেখেছি, মহিলারা সিপিএম বসে আছে। আমরা কেন বললাম যে দেখে মনে হচ্ছে ছাত্র, কিন্তু তাদের দেখলে মনে হয় না ছাত্র, তাদের দেখলে মনে হয় গুন্ডা। ববিদা, ওরা ওখানে যদি ছাত্রছাত্রীরা থাকতো তাহলে এই দুর্ঘটনাটা হতোই না, আমার যেটা মনে হয় এই ঘটনাটাই ঘটতো না। That much faith I have in them and the next generation of youth. একটাই কথা, মানে ঋতব্রতের মতো ছাত্র নেতা কিন্তু ছিল পেছনে এবং ওস্কার ছিল, এটাই আমার সবথেকে দুঃখজনক। আমাদের পশ্চিমবঙ্গের পরিচিত আরেক মুখ, যিনি গত বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, অবশ্যই শতরূপও সেখানে ছিলেন, শতরূপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে ঢুকে যাওয়ার পর শতরূপ এবং ঋতব্রত দুজনেই আমাদের সাক্ষাৎকার দিয়েছিলেন। আমি শতরূপের সাক্ষাৎকার কিছুক্ষণ আগে তার সিনপসিস পড়িয়েছি। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেতে চাইছি অধ্যাপক দেবাশিস সরকারের কাছে। ফিরহাদ হাকিম রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি একটা প্রশ্ন তুলেছেন যে একটি ছাত্র সংগঠন, তার সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, সাংবিধানিক অধিকার। সেই বিরোধের জায়গা থেকে ছাত্র সংগঠন তারা আন্দোলন করতেই পারে, অধিকার। সেই আন্দোলন রাস্তাতেও হতে পারে, অধিকার। কিন্তু তৃণমূল বা রাজ্য সরকারের সদর দপ্তর নয়, বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই কেন কেন্দ্রীয় সরকারের যোজনা ভবনকে বেছে নিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য, এটা জেনে যে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের জন্য কি হবে সেটা পরের কথা, রাজ্যের উন্নয়নের জন্য আগামী 1 বছরের পরিকল্পনা কি হতে পারে, এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি কেন্দ্রীয় ভবনে ঢুকছেন মুখ্যমন্ত্রী হিসেবে, তৃণমূল নেত্রী হিসেবে নন। কেন এসএফআই যোজনা ভবনকে বেছে নিল? তৃণমূল কংগ্রেস অফিস নয়, রাইটার্স বিল্ডিং নয়। কি মনে হয় আপনার? বিস্তারিত করব না, আমার ছাত্র বন্ধু ও কয়েকটা প্রশ্ন করেছিল, ডিটেলসে যাচ্ছি না কারণ ওর প্রশ্নের উত্তরের একটা অংশ ববিদা বলবার সময় বলেছেন। আর আমি আর একটা রেফারেন্স দিয়েছিলাম যে প্রবেশ পথ থেকে তাকে যখন 1 নম্বর থেকে পেছনে গেট দিয়ে ঢুকতে বলা হয়েছিল, আমি একটা স্মৃতি উস্কেছিলাম, জ্যোতিবাবুর ঘরের সামনে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় ওই গাড়িতেই আমি ছিলাম, ওই গাড়িতে এটা বারবার প্রশ্ন উঠছে, ওই গাড়িতে না আপনাদের সামনে আমি বলছি আমাদের সামনে কোনো সিকিউরিটি ছিল না, আমরা দাঁড়িয়ে রয়েছিলাম 2-3টে গাড়ি তার পেছনের জামের মধ্যে, সেখানে কোনো সিকিউরিটি ছিল না। কেউ প্রথম কথা আমি ছিলাম, অমিত মিত্র ছিলেন, সুব্রত মুখার্জি ছিলেন, সামনে মুখ্যমন্ত্রী বসেছিলেন। কেউ আমাদের বলেনি যে 6 নম্বর গেটে যাও, 8 নম্বর গেটে যাও। জামের জন্যে দেরি হবে বলে নেবে 1 নম্বর গেট থেকে, আগেরবারও আমি এই মিটিংয়ে গেছি 1 নম্বর গেট দিয়েই ঢুকেছি, এইবারও এই 1 নম্বর গেটেই আমরা ঢুকছি। আমরা যে জায়গাটা বড় গাড়ি দাঁড়িয়েছিল আমাদের সামনে, আমরা 1 নম্বর গেটটা ইনফ্যাক্ট গাড়ির থেকে নেবে দেখতেও পাচ্ছিলাম না। আচ্ছা, আমরা নেবে ফুটপাথ দিয়ে গিয়ে 1 নম্বর গেটে যখন পৌঁছেছি তখন দেখছি ওই জায়গাটা প্রচণ্ডভাবে লোকজন রয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা ঢুকে গেছি। ঢুকে গিয়ে গেটে যে চাবিটা পেয়ে যেত, গেট অবধি পৌঁছে গিয়েছিলেন। হ্যাঁ, ওই চাবিটা ছিল না। যখন চাবিটা চাওয়া হচ্ছে যে চাবি কাহা, চাবি আসতে 10 মিনিট সময় লাগে, 10 মিনিট লাগে, সেই সময় কিন্তু গন্ডগোলটা হয়েছে। গেটে পৌঁছচ্ছি সেই সময় কেউ হ্যাকল করেছে তা নয়, কিন্তু গেটে আটকে যাওয়ার পরে এটা শুরু হয়েছে। তাহলে কি দিল্লি পুলিশের সেকেন্ড হলো যে কেউ আমাদের ওখানে এক্সপেক্টই করছিল না যাতে বিক্ষোভকারীরা ভেতরে না ঢুকে যায়, তাই জন্য গেটটা তালা দেওয়া। কিন্তু গেটের চাবিটা নিয়ে তো ভেতরে দাঁড়ানো কেউ উচিত ছিল। আর সেকেন্ড হলো ঠিক আছে, যদি আমাদের বলা হয়ে থাকে আমরা যাইনি, আমরা ওইখান দিয়ে ঢুকেছি। অমিত মিত্র তো নেবে পেছন দিক দিয়ে ঢুকছিলেন, তাকে হ্যাকেল করা হলো কেন? সেই নেবে ও নেবে আগে নেবে ফুটপাথ দিয়ে হেঁটে গেছেন, ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেছে, তাহলে তাকে দৌড়ে এসে হ্যাকেল করা হলো। ফুটপাথ দিয়ে হেঁটে এটার সঙ্গে আপনাকে আমি একবারও তো বলিনি, আমি তো কোন থেকে এইটাই আপনি বরঞ্চ যেটা বলেছেন তাতে অনেক কিছু ক্লারিফিকেশন হলো, কিন্তু তা আপনি বলার আগে যেভাবে আর কি প্রজেকশন হচ্ছিল আপনি ছিলেন, আমি তো বলছি আপনি তো ঠিক বলছেন, চাবিটা যদি পাওয়া যেত, কোন প্রজেকশনটার কথা বলছেন প্রকাশ মিশ্র? প্রজেকশনটা এখানে করার চেষ্টা হচ্ছিল যে এটা আর কি সেন্ট্রাল গভর্নমেন্ট কি রেসপন্সিবল, তো সেই প্রজেকশনটা যে ভুল, তো সেটা ইনফ্যাক্ট আমি ববির কাছে গ্রেটফুল যে ও অনেকটাই ক্লারিফাই করেছে। আমি আপনাকে বলি ইট ইজ নট এ কনস্পিরেসি। এখানে দিল্লি পুলিশের উচিত ছিল যখন একজন চিফ মিনিস্টার যাচ্ছেন ভালোভাবে কোঅর্ডিনেট করা। যখন ওখানে গন্ডগোল হচ্ছে, আমি জানি না ওদের এসবি বলে না ডিডি বলে কি বলে, দিল্লি পুলিশ এখানে যেন এসবি আছে তারা আগের থেকে খবর পায়, এবং আমরা যতদূর জানি যে ওই অঞ্চলটা, আমরাও এর আগে যন্তর মন্তরে গিয়ে
ওই রেল বিভাজনের বিরুদ্ধে আন্দোলন করেছি, অনেক আন্দোলন করেছি, কিন্তু আমাদের ইনফ্যাক্ট এই দিকে আসতেই দেওয়া হয়নি। তখন যন্তর মন্তর পর্যন্ত আমাদের আটকে দিত। কি করে আন্দোলনকারীরা ওই প্ল্যানিং কমিশনের সামনে গেল, যেটা যে রাস্তাটা আমরা জানি চিরকালই যে 144, এবং এটা তো সেখানে কি করে গেল? প্রকাশ্য আচ্ছা, দিবালোকে যদি- ঘটেছে যদি ওম প্রকাশ দা। যদি কেউ থাকে, আমরা এর আগে প্রচুর আন্দোলন করেছি, 34 বছর ধরে আন্দোলন করতে করতে বড় হয়েছি। আমরা সবসময় দেখেছি যে আমরা যখন আন্দোলন করছি, ধরুন কোনো জায়গায় আমরা আন্দোলন করছি, সেখানে আমাদের কি করে কলকাতা পুলিশ একটা কর্ডন করে দেয়। সেই কর্ডনের ভাঙলে তখন নিশ্চিতভাবে অনেক সময় হয়েছে তারা টিয়ার গ্যাস চালিয়েছে, গুলি চালিয়েছে, মেরেছে, ঠিক, কিন্তু একটা কর্ডন করে দেয়। কিন্তু আমরা দিল্লিতে গিয়ে কোনো কর্ডন দেখিনি যে দিল্লি পুলিশ একটা যারা আন্দোলনকারী তাদের মাঝখানে একটা ওয়াল তৈরি করে দিয়েছে, এটা আমরা কিন্তু দেখিনি। আর কোনো গভর্নমেন্ট অফিসে আন্দোলনের জন্য পেছনের রাস্তা দিয়ে ঢোকো, এটাও সাধারণভাবে আমরা দেখিনি। আমরা রাজভবনের সামনে আন্দোলন দেখেছি, কিন্তু রাজ্যপালকে ওইখান থেকে না গিয়ে পেছনের রাস্তা দিয়ে, যেখান দিয়ে ধরুন আমাদের এমএলএ মন্ত্রীরা থাকে, ওই রাস্তা দিয়ে গিয়ে ভেতর দিয়ে বেরিয়ে আসতে, এটা আমরা কোনো দিন দেখিনি। আমরা চিরকালই দেখেছি যে এটা প্রশাসনের দায়িত্ব। এখানেও অনেকবার দায়িত্ব আমরা পালন করেছি যে নিশ্চিতভাবে অ্যাসেম্বলিতেও অনেক সময় বিক্ষোভ হয়েছে, সিপিএম এখন বিক্ষোভ করে, আমাদের ঢোকার জায়গায় ওরা কর্ডন করে একটা সাইড করে দেয়, আমরা গাড়ি করে ঢুকে যাই। দিল্লি পুলিশের সঙ্গে ভালো কোঅর্ডিনেশন হলে অনেক কিছু অ্যাভয়েডেড হয়ে আমার একটা অনুরোধ আছে, আপনাদের গাড়িতে একজনও সিকিউরিটি গার্ড কি করে ছিল না, সেটা তো রাখা। আপনারা চারজন একই সঙ্গে বসে বললেন। আমি আমি ওম প্রকাশ দা আসছি, কিন্তু ইতিমধ্যেই জানিয়ে রাখি মিলেনিয়াম পার্কে সামান্য প্রাকৃতিক বিপর্যয়, গঙ্গার পাশ থেকে যথেষ্ট জোরে হাওয়া বইছে, কিন্তু ভালো যে কোনো সময় অনুষ্ঠান আমাদের বন্ধ করতে হবে। তার একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। তার কারণ একটাই যে আমাদের সঙ্গে যথেষ্ট পাপ পরিষ্কার করে দিয়ে যাবে, যথেষ্ট দামি কিছু যন্ত্রপাতি নিয়ে আমাদের কাজ করতে হয়, যেগুলিকে যদি নষ্ট হয় তাহলে সেগুলিকে নিয়ে আমাদের সমস্যা হতে পারে। ফলত একটু যদি আবার যদি সেরকম ঝঞ্ঝা আসে তাহলে আমাদের অনুষ্ঠান হয়তো বন্ধ করতে হতে পারে। আমি যেটা দেবাশিস সরকারকে আসতে চাইছিলাম, যোজনা কমিশন কেন্দ্রীয় ভবন, যেখানে রাজ্যের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করতে যাচ্ছেন, সেখানে কেন গেছেন? এক মিনিট, আমি ফিরহাদ হাকিমকে আমি একটা অনুরোধ করব। দিল্লি পুলিশ সারাক্ষণ কিন্তু বলছে যে আপনার অনুরোধ করেছে, প্রচার করছে, আমি এটা দেখছি, টিভিতে দেখছি, ইন্টারনেটে দেখছি, আপনাদের তরফ থেকে প্রোটেস্ট করা দরকার। কিন্তু এটা আমি আপনাকে অনুরোধ করবো প্রোটেস্ট করতে। আমি তো বসে প্রোটেস্ট করেন। দিল্লি পুলিশ যেটা ক্লেম করছে, এই যে ক্লেম করছে দিল্লি পুলিশ, বলা হয়েছিল ওখানে যেতে, ওরা জাননি। হ্যাঁ, প্রোটেস্ট করা দরকার। ও যা বললো তাতে রিটেন প্রোটেস্ট করলে ভালো হয়, এগুলি অফিসিয়াল কাগজপত্রতে আর কি থাকলে ভালো হয়। বেশ, আমি একবার আসবো দেবাশিস বাবুর কাছে, যে আমি খুব ছোট করে উত্তর নেবো, কারণ অনুষ্ঠান আমাদের যে কোনো সময় শেষ করতে হবে। যে যোজনা ভবনকে কেন বেছে নেওয়া হয়েছে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের কোনো ক্ষমতার প্রতীক নয়, যেটা পশ্চিমবঙ্গ সরকার যারা চালায় তৃণমূল কংগ্রেস, তাদের কোনো দলীয় দপ্তর নয়, মুখ্যমন্ত্রী সদর দপ্তর নয়, কেন্দ্রীয় সরকারের দপ্তর, যে দপ্তরে বৈঠক রাজ্যের উন্নয়ন নিয়ে, সেইটা কেন এসএফআই বেছে নিল? বা প্রশ্নটা আমি এইভাবে করতে পারি যে এটা কি ঠিক করেছে এসএফআই? ফিরহাদদা বলবার সময় খুব সঠিকভাবে বলেছেন। দিল্লিতে আমাদের এখানে অনেকেরই অভিজ্ঞতা আছে যে যখন আমরা ডেমনস্ট্রেশন প্রোগ্রামে যাই, তখন দিল্লিতে জায়গাগুলো খুব নির্দিষ্ট করা আছে এবং তার এক পা উপাসে যেতে দেবে না। জান্তার মন্তরে একসাথে 10টা প্রোটেস্ট র্যালি চলে, একদম জায়গা একসাথে 10টা চলে। আমার নিজের পুলিশের নির্দিষ্ট অনুমতি ছাড়া তাদের সংগঠনের কেন তারা ওখানে যেতে গেছে, তাদের সংগঠন উত্তর দিতে পারবে, কিন্তু পুলিশের যে অনুমতি দেওয়ার প্রশ্ন, সেই প্রশ্নটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, যে ওই জায়গায় পুলিশ কেন ওই ডেমনস্ট্রেশনের জন্য অফিসিয়ালি পারমিশন দিল, এটা এক। আর 2 নম্বর কথা, ফিরহাদদার একদম একটা রিয়াকশন জাস্ট, ফিরহাদদার ওই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণতা একমত, যে এই যে যারা বসে রয়েছে ওদেরই কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করার কথা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা মুন্না ভাই, যাকে খিদিরপুর কলেজের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একজন পুলিশ আধিকারিক গুলি করে নিহত হলো, তিনি পুলিশ কাছে, মুন্না ভাই আর যাই হোক ছাত্র রাজনীতির কোনো মুখ নয়, ওদের নামে দোষ পড়ছে, কিন্তু রাজনীতিটা করছে মুন্না ভাই।
58 বছর 60 বছর বয়সী। আমি আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। ওই যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি একদম। আমার প্রশ্নের উত্তরটা আমি পাইনি। প্রশ্ন তুমি যদি উত্তর হয়ে থাকে তাহলে আমি অন্য প্রশ্ন নিয়ে যাব জুন মালিয়ার কাছে। আমাকে করেছিলে ফিরাদদার প্রশ্নের উত্তরে আচ্ছা। যে ওইখানে কেন এসএফআই ছেলেপুলেরা ডেপুটেশনে গেল যোজনা কমিশনে, যেখানে রাজ্যের 3 জন ক্যাবিনেট মিনিস্টার এবং মুখ্যমন্ত্রী গিয়েছেন মন্টেক সিং আলুওয়ালের সাথে মিটিং করতে। আপনার কাছে চাইছি কেন গেল, আমারও প্রশ্ন। এটা তো খুব স্বাভাবিক এবং খুব সঙ্গতভাবে ফিরাদদা বলার সময় বলেছেন রাজ্যের যিনি যখনই মুখ্যমন্ত্রী ছিলেন এবং আগামী দিনেও যিনি মুখ্যমন্ত্রী হবেন তারা সব সময়ের জন্যই দিল্লিতে দরবার করবেন। এটা ব্যতিক্রম ঘটনা নয়, দরবার করে এসে সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রশ্নের উত্তর পাচ্ছি না, প্রশ্নের উত্তর পাচ্ছি না। দেবাশিস দা প্রশ্নের উত্তর পাচ্ছি না। আমার প্রশ্ন আমি আরেকবার বলছি, সিপিএম না সুযোগ আমি প্রশ্নের উত্তর পাইনি। অপরাজিতা আমি আসছি, আমার প্রশ্নের উত্তর কোথায়? আর একটা তথ্য সূত্রে নেওয়া রয়েছে, সেটা অভিরূপদা আমি প্রশ্নের উত্তরটা নিয়ে আমাদের হাতে সময় নেই। সেটা হচ্ছে প্রশ্নের উত্তরটা চাইছি। 2007 সাল থেকে শুরু করে আমি প্রশ্নের উত্তর চাইছি। যোজনা ভবনকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনের জায়গা হিসেবে বেছে নিয়ে এসএফআই ঠিক করেছিল, হ্যাঁ কি না? উত্তর চাইছি। এসএফআই ঠিক করেছিল ভুল করেছিল প্রশ্ন না। অর্থাৎ এসএফআই উত্তর নেই একটা আপনার ছাত্র কাছে। সংগঠন, আমি আসবো, তার একটা জায়গা আমি চেয়েছিল। আপনার কাছে উত্তর নেই, বুঝতে পেরেছি। আপনার কাছে উত্তর নেই, আমি আসবো জুনের কাছে। পছন্দ নাও হতে না, পারে। হ্যাঁ কি না? আমার প্রশ্ন হ্যাঁ কি না? যে কোনো ছাত্র সংগঠন, যে কোনো দলীয় সংগঠন তার ডেমনস্ট্রেশনের জায়গা, সেই জায়গা বেছে নিতে চায় যে জায়গায় ডেমনস্ট্রেট করলে ম্যাক্সিমাম সেন্সিটাইজ করা যেতে পারে। যে কারণে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল যে কারণে পার্লামেন্টকে রক্ষা রেখে দিল্লিতে অভিযান করে ভুল করে পুলিশ অনুমতি দেয় কতদূর পর্যন্ত গিয়ে তারা আন্দোলন করতে পারবে। বেশ, এসএফআই সেন্সেশন চেয়েছিল। পুলিশ পার্সন অর্থাৎ এসএফআই সেন্সেশন চেয়েছিল। ডেফিনেটলি রাজনৈতিক সংগ্রাম, প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা বিষয়কে নিয়ে তারা পলিটিক্যাল স্ট্রাগল করে। আমি জুনের কাছে আসবো। আসলে দেবাশিস বলতে চাইছেন যে ওখানে মুখ্যমন্ত্রীরা গিয়ে ভুল করে ফেলেছিলেন, এসএফআই একদম ঠিক কাজ করেছিল। মুখ্যমন্ত্রীর কাছে তার একটা নির্দিষ্ট আমি জুনের কাছে জুন, এটাই উনি বলতে অনেক চাচ্ছেন। একদম তরুণ ছেলেমেয়েরা বসে রয়েছে। তোমার ঠিক কি মনে হয় যে ছাত্রদের এই মুহূর্তে, ছাত্রদের কাছে তোমার ঠিক কি বলার আছে? একটু ঝোড়ো হাওয়া উঠেছে, ঝড় উঠেছে একটু, তারই মধ্যে যদি জুনের বক্তব্যটা তার শুনি। আগে আমি বলতে চাই রজত যে ছাত্র আন্দোলনের নামে এই ভ্যান্ডালিজম আমরা সহ্য করব না, আর আমরা কোনোদিনও আর দেখতে চাই না। 1 আর 2 হচ্ছে যে ওরাই বিচার করুক যে কি করা উচিত পরবর্তীকালে, কি ধরনের আন্দোলন করা উচিত। এটা আমি তোমাদের প্রশ্ন আছে, ছোট করে প্রশ্নটা শুনে নি। সোমরাজ পেছন দিকে কেউ প্রশ্ন করতে চাইছে। স্যার আমরা যাদবপুর থেকে এসেছি। হ্যাঁ, স্যার আমার প্রশ্ন হচ্ছে এখানে যারা আছেন, প্রথম ব্যাপার দায়ী করছেন ছাত্রদের ইমোশনকে, দ্বিতীয় ব্যাপার একটা বলছেন যে বাইরের রাজনীতি ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করে এই ধরনের কাজ করাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে তাহলে এর প্রতিকারটা কোথায়? ব্যাপারটা কি, আমি যখন একজন ছাত্র তো আমার অধিকার আছে, আমার রাজনৈতিক অধিকার, দেশের কি হচ্ছে না হচ্ছে, পৃথিবীতে সারা সমস্ত জায়গায় কী হচ্ছে আমার অধিকার আছে জানার, সেই সম্পর্কে আমার মতামত দেওয়ার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন ছাত্রদেরকে বিপদে চালিত করা হচ্ছে তো তার প্রতিকারে কি করা যায়? মানে আমাদের ছাত্র রাজনীতির মানে ভবিষ্যৎ কি? ছাত্র রাজনীতিকে ভবিষ্যৎ এই যে মুখ্যমন্ত্রীকে তারপরে আমাদের হেনস্থা করা। আমাদের হয়তো আরও কিছু প্রশ্ন ছিল, আরও কিছু উত্তর শোনারও ছিল, অতিথিরাও সঙ্গে ছিলেন, কিন্তু প্রাকৃতিক সামান্য ঝড়, যে ঝড়ের মধ্যে আবারও বলছি যে আমাদের হয়তো অসুবিধা নেই, কিন্তু আমাদের অত্যন্ত মূল্যবান যে যন্ত্র নিয়ে কাজ করতে হয় সেই যন্ত্রের সমস্যা হতে পারে। ফলত আজকের এই অনুষ্ঠান লজ্জা দিল দিল্লি আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম। লজ্জা দিল দিল্লি আপাতত এ পর্যন্তই। যারা এসছেন আমাদের অতিথিদের সকলকে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি যারা আজকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমার তরুণ ছাত্রছাত্রীরা। দেখতে থাকুন নিউজ টাইম।